আচ্ছা, গত ক্লাসে আমরা আসলে ওভারঅল ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ডেটা ড্রিভেন মার্কেটিং, এআই ড্রিভেন মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং এর যে মার্কেটিং মিক্স বা প্রিন্সিপালস, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর কি। আরেকটা কথা আমরা বলেছিলাম যে যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। আজকে ওই জায়গা থেকে আমাদের শুরু হবে আর কি, ঠিক আছে স্যার? আর ওই জায়গা থেকে শুরু করতেই আমাদের ওই গুগল অ্যাডস চলে যাব আর কি, ঠিক আছে স্যার? এখন ধরেন যে আমি প্রথম আলোতে একটু যাই। যারা ধরেন রেকর্ড করছেন এই কথাগুলো শুনছেন, যারা অলরেডি কাজ করেন তারা স্কিপ করতে পারেন, চলে যেতে পারেন, বাট ডিস্টার্ব করবেন না আর কি, এটা হচ্ছে অনুরোধ, হ্যাঁ? আচ্ছা, এরপরে ধরেন আমরা যদি একটু এই ওয়েব হোস্টিংটা লিখে সার্চ দিই। ওয়েব হোস্টিং আমার খুব প্রিয় কিওয়ার্ড আর কি, হ্যাঁ। প্রিয় কিওয়ার্ড এই অর্থে, বাংলাদেশে ধরেন ইয়া দিয়ে অ্যাড একটু কম চলে, তো এই কিওয়ার্ড দিলে মোটামুটি একটু অ্যাড আমরা দেখতে পাই আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে ধরেন আহ আমরা হচ্ছে ধরেন আমরা যদি একটু ইউটিউবে যাই, গোপাল ভার্স ইউটিউব, হ্যাঁ, এটা আমি দেখি আর কি নিয়মিত। সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। আচ্ছা, ঠিক আছে, সাবস্ক্রাইব পরে করি। কিরে, নেট স্লো নেই। আচ্ছা, আমরা ধরেন এই পর্বটা একটু দেখি। ফাইন। আচ্ছা, এছাড়াও ধরেন যে আহ, আমি বলে দিচ্ছি আর কি, ধরেন আপাতত আমরা এটুকুর মধ্যেই থাকি আর কি, হ্যাঁ? ধরেন আমি যখন ওয়েব হোস্টিং, এটা একটা কিওয়ার্ড বলছি আর কি, হ্যাঁ? কেন কিওয়ার্ড বলছি? যে এটা কোন দেশ ভাই, অস্ট্রেলিয়া নাকি, না ইউনাইটেড স্টেট? তো দেখেন ইউনাইটেড স্টেটে এই ওয়ার্ডটা দিয়ে সার্চ হয় 33,000 বার আর কি, হ্যাঁ। তো এটাকে আমরা কিওয়ার্ড বলছি এই অর্থে যে একটা মানুষ দেখবেন আস্তে আস্তে পার্সন থেকে কি পার্সন হয়ে যায়। যেমন হুমায়ুন আহমেদ, এই ভদ্রলোকটা একটা পার্সন থেকে আস্তে আস্তে কি পার্সন হয়েছে, কিসের কারণে? কিসের কারণে হয়েছে ভাই? একটা second। এই ভদ্রলোক পার্সন থেকে কি পার্সন হয়েছে কিভাবে? তার কর্ম দ্বারা, তাই না? সে একজন নাট্যকার, উপন্যাসিক, আর অনেক কিছুই করছে জীবনে। আস্তে আস্তে পার্সন থেকে কি হয়েছে, কি পার্সন। সেটিং উইন্ডোতে কেউ কোনো কিছু লিখেন না, হ্যাঁ? আচ্ছা, তো একটা ওয়ার্ডও আস্তে আস্তে কিওয়ার্ড হয়ে হয়ে ওঠে যখন ওই ওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ দেয়। যেমন আমরা এই যে আমেরিকাতে দেখতেছি যে ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটা দিয়ে 33,000 বার সার্চ হয়। 33,000 জন না, 33,000 বার একই মানুষ 10-12 সার্চ দিতে পারে, ঠিক আছে স্যার? এই কারণে এই ওয়ার্ডটা আস্তে আস্তে কি হয়ে দাঁড়াইছে, কিওয়ার্ড হয়ে দাঁড়াইছে, ঠিক আছে স্যার? ফাইন। তো যখন আমরা সার্চ দিলাম তখন দেখেন যে প্রথম দিকে আমরা মোটামুটি প্রথম থেকে একটাই দেখতে পাচ্ছি যে এখানে স্পন্সর্ড লেখা, এরপরেই এইটা আমরা দেখতেছি আর কি, তাই না? কিন্তু এইটার আগে কোনো স্পন্সর্ড লেখা নেই, তাই না? তার মানে স্পন্সর্ড লেখা যেগুলোর আগে আছে সেইগুলো গুগল অ্যাডস থেকে আসছে আর কি। সামওয়ান, সামওয়ান না, এই কোম্পানি আইটি নাট হোস্টিং, এই কোম্পানি গুগল অ্যাডস দিয়েছে, যে কারণে এইটা আসছে আর কি, ঠিক আছে স্যার? আমরা যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে যদি একটু যাই, এখানেও আইটি নাট আসছে, ফোর্সের আবার এটা আসছে আর কি, ঠিক আছে স্যার? তার মানে এগুলো কোথা থেকে আসছে, স্পন্সর লেখার আগে, তাই না? আর মাঝখানের এগুলো কিভাবে আসছে? থ্রু এসইও বা অর্গানিক্যালি আসছে, ঠিক আছে স্যার? এটা দেয় নাই। আচ্ছা, ওইটা নিয়ে আমরা পরে একটা আলোচনা করতেছি আর কি, হ্যাঁ। আচ্ছা, গেল। তাহলে এই যে আমরা দেখলাম যে যেগুলোর আগে স্পন্সর্ড লেখা, সেগুলোকে আমরা বলছি কিসে থেকে আসছে, গুগল অ্যাডস থেকে আসছে, ঠিক আছে স্যার? সেটা নিচের দিকে দেখাতে পারে, উপরের দিকে দেখাতে পারে,
মাঝখানের গুলো অর্গানিক্যালি আসছে থ্রু এসইও। ঠিক আছে স্যার? আমরা যখন প্রথম আলো ভিজিট করি, হ্যাঁ, আমরা যদি প্রথম আলো ভিজিট করি, যে এই ছবিটা দেখতে ভালোই দেখা যাচ্ছে, তো আচ্ছা আমি একটু লগ আউট করি। আচ্ছা, দেখি একটু আসুক। হ্যাঁ, দেখেন আমরা যদি এখানে একটু মাউসটা রাখি, হ্যাঁ, আসতেছে না সামাও, দেখবেন এটা, এই যে এখানে লেখা লেখা আসবে যে অ্যাডস বাই গুগল অর গুগল দ্বারা বিজ্ঞাপন। এইটা এটা আমরা কি দেখতেছি ভাই? একটা ইমেজ, এবং যেটা হচ্ছে একটু ইয়াও হচ্ছে আর কি, ডাইনামিক আর কি ইমেজ, তাই না? এই যে চেঞ্জ হচ্ছে আর কি, জিপ টিপ আকারে হতে পারে আর কি ফরম্যাট। আমরা ধরে নিতে পারি একটা ইমেজ বা জিপ ফরম্যাটের, পাশাপাশি এখানে একটা লোগো দিয়েছে ওই কোম্পানির, গোদাদি। তারপরে হচ্ছে ধরেন এই কিছু লেখা, কিছু ছবি, তাই না? অ্যাডস বাই গুগল, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারি গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে স্যার? আমরা একটু বেঁকে গেলাম, বা এখানে মাউস রাখলেও দেখা যায়, এখন দেখা যাচ্ছে না আর। আমরা যদি একটু নিচে নামি, মোটামুটি এই পেজে আর অন্য কোনো অ্যাড আসেনি, বা আসতেও পারে, যে কোনো জায়গায় আসতে পারে, হ্যাঁ। যেমন এখানে একটা আসছে খুব ভালো, এই যে এটা কি ভাই, মেনজা, এটাও ধরেন এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে স্যার? সব গুগল থেকে আসলো, হ্যাঁ। এখানে কি, একটা ইমেজ, এই যে কিছু টেক্সটের সমাহার, এবং ক্লিক করলে ইন্ডিভিজুয়াল পেজে নিয়ে যাবে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এই যে এটা দেখতেছি, এটা আবার গুগল দ্বারা বিজ্ঞাপন না, এটা হচ্ছে ডিরেক্ট প্রথম আলোর সাথে কমিউনিকেশন করেছে, দেন হচ্ছে যে প্রথম আলো থ্রু দিয়ে আসলে এখানে অ্যাড ট্যাড গুলো প্লেসমেন্ট করেছে আর কি। ঠিক আছে স্যার? উপরের দিকে যে এখানেও আমরা একটা দেখলাম, এটাও ধরো কিশোর, এটা অবশ্য অ্যাড না, বাট কিশোর আলোর অ্যাড হতে পারে, কিশোর আলোর অ্যাড। প্রথম আলো এটা নিজেরই অ্যাড, তারপরে ধরেন এই যে একটা অ্যাড, প্রথম আলো নিজেরই অ্যাড ধরেন আর কি। তো এইটা হচ্ছে যে থ্রু প্রথম আলো আসছে, কিন্তু এটা আসছে কিসের দ্বারা? গুগল দ্বারা বিজ্ঞাপন। ঠিক আছে স্যার? তাহলে এখানে দেখলাম টেক্সট এবং ইমেজের কম্বিনেশন, জিপ ফরম্যাটে হতে পারে, ইভেন এখানে ভিডিও আসতে পারে। নেক্সট, আমরা যদি এখানে ধরেন আমরা একটা গোপাল ভাঁড়ের স্ত্রীকে ভূত ধরেছে, এই এপিসোডটা আমরা দেখতেছিলাম গোপাল ভাঁড়ের। তো আমরা যখন এখানে ইয়ে করলাম, তখন দেখেন আমরা গুগল অ্যাডসেরই একটা অ্যাড দেখতেছি আর কি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এটা হোমওয়ার্ক হিসেবে নেক্সট ডে জানাবেন। গুগলের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দেখেন, ads.google.com, তার মানে এই প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমরা পড়ালেখা হচ্ছে। তো গুগল অ্যাডস এর মাধ্যমেই আসলে সারা পৃথিবীতে এত অ্যাড ফ্যাড চলতেছে আর কি, হ্যাঁ। অথচ গুগল অ্যাডস নিজেই নিজের বিজ্ঞাপন দিচ্ছে, কেন? এই প্রশ্নের জবাবটা আমরা নেক্সট ক্লাসে ধরবো, না হলে আমরা আলোচনা করবো। ঠিক আছে স্যার? আচ্ছা, তো আমরা একটা ভিডিও দেখতেছি, এই ভিডিওর শুরুতে, শেষে, মাঝে, যে কোনো জায়গায় এরকম আমরা অ্যাড দেখি। আমরা যখন বড় ভিডিও দেখি, দেখবেন আমরা ইউটিউবে, তখন দেখবেন প্রথমে একটু দেখাচ্ছে, আবার মাঝখানে চলে, মাঝখানে হঠাৎ করে আবার আর একটা ইয়ে আসলো, অ্যাড আসে, সেটা আমরা 5 সেকেন্ড পরে স্কিপ করি, বা কিছুটা আমাদের 6 সেকেন্ডের অ্যাড জোর করে দেখায়, 15 সেকেন্ডের অ্যাড জোর করে দেখায়, বড়গুলো আবার স্কিপ করা যায়, তাই না? 5 সেকেন্ড হওয়ার পরে শুরুতে, শেষে, মাঝে যে কোনো সময় আসতে পারে, এটা আমরা কন্ট্রোল করতে পারি, গুগলে অপটিমাইজ করে। ঠিক আছে স্যার? সো এইটা কি অ্যাড? এটা হচ্ছে একটা ভিডিও অ্যাড, তাই না? ভিডিও কিসের উপর দেখতেছি? আরেকটা ভিডিওর উপরে। এরকম আমরা যখন ধরেন মোবাইলে গেম খেলি না, দেখবেন গেম খেলতে খেলতে মাঝখানে ধরেন ক্রিকেট খেলেন, লুডো খেলেন, আরো অমক তমক বিভিন্ন গেম খেলেন না? তো ধরেন এই গেমের মধ্যে খেলতে খেলতে দেখবেন মাঝখানে মাঝখানে অ্যাডভার্টাইজিং চলে আসে। এছাড়াও দেখবেন আমরা যখন হচ্ছে মোবাইল থেকে আমরা প্লে স্টোরে কোনো একটা অ্যাপ বা কোনো একটা ধরো কমিউনিকেশন অ্যাপ লিখে সার্চ দিলাম, অথবা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিলাম, ধরেন আমরা ক্রিকেট গেম লিখে সার্চ দিলাম, অথবা অন্য যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, কোথায়? প্লে স্টোরের মধ্যে, অ্যান্ড্রয়েড প্লে স্টোরের মধ্যে। তখন দেখবেন উপরের দিকে কিছু সাজেস্টেড ইয়া দেখায়, ওগুলো অ্যাড আর কি, তাই না? এরকম 4 মিলিয়ন প্লাস ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এই সমস্ত জায়গা গুগল অ্যাড দেখায়। ঠিক আছে? এর মধ্যে কিছু হচ্ছে গুগলের সম্পত্তি, যেমন youtube.com, এটা কার সম্পত্তি? গুগলের সম্পত্তি। google.com এর মধ্যে আমরা অ্যাড দেখতেছি, এটা কার সম্পত্তি? গুগলের সম্পত্তি। কিন্তু প্রথম আলোর মধ্যে আমরা অ্যাড দেখতেছি, প্রথম আলো কি গুগলের সম্পত্তি? না। তাহলে প্রথম আলোতে কিভাবে অ্যাড দেখাচ্ছে? প্রথম আলোতে অ্যাড দেখাচ্ছে, কারণ হলো যে গুগলের, এদেরকে বলা হয়
গুগলের পার্টনার সাইট। এদেরকে বলা হয় গুগলের পার্টনার সাইট, মানে গুগল অ্যাডস প্ল্যাটফর্মের পার্টনার নেটওয়ার্ক বা পার্টনার সাইট। আরেকটা যদি গুগল অ্যাডস এর ভাষায় আমরা বলি যে, আচ্ছা ওটা আমরা পরে আসতেছি, পার্টনার সাইট আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এই একটা দেখেন, এর মধ্যে কিন্তু পুরাটাই টেক্সট, বা অনেক সময় এখানে একটা ইমেজ দেখায়, যেটা ওই যে আমরা ইমেজ এক্সটেনশন, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। দেখি নিচের দিকে কোনো কিছু দেখাইছে কিনা। হ্যাঁ, ফোর্সের সাথে একটা ইমেজ দেখাইছে, তাই না? এখানেও একটা ইমেজ দেখাইছে, কিন্তু মূলত এটা একটা কি, ফুললি টেক্সট অ্যাড। ইমেজ এক্সটেনশনের কারণে ইমেজটা আসছে। এখানেও এটা একটা টেক্সট অ্যাড, বাট এখানেও একটা ইমেজ দিছে। ইমেজটার সময় এটা আমরা পরে বুঝবো আর কি, বাট এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা মূলত একটা কি, টেক্সট অ্যাড, তাই না? ম্যাক্সিমামই টেক্সট, ইমেজ জাস্ট একটা সাপোর্টিভ, তাই না? প্রথম আলোতে এটা আমরা দেখতেছি, যেমন দেখেন এটা একটা সম্পূর্ণ ইমেজ, এর মধ্যে টেক্সট, তাই না? এখানে আমরা দেখতেছি হচ্ছে ভিডিও, ঠিক আছে স্যার? তাহলে এইটাকে আমরা বলতে পারি গুগলের টেক্সট অ্যাড, অথবা এটাকে আমরা বলি হচ্ছে সার্চ অ্যাড, কারণ কোনো কিছু লিখে সার্চ দেওয়ার পরেই ওই রিলেটেড জিনিসপত্র দেখাচ্ছে। আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়েছি, যে কারণে ওয়েব হোস্টিং রিলেটেড জিনিসপত্র দেখাচ্ছে। কিন্তু এখানে আমি কোনো কিছু লিখে সার্চ দিইনি, সে আমাকে গোদাদেরিয়া দেখাচ্ছে। এখানেও আমি কোনো কিছু লিখে সার্চ দিইনি, আমি জাস্ট একটা ভিডিও দেখতে যাচ্ছি, কিন্তু আমাকে গুগল অ্যাডস এর বিজ্ঞাপন দেখাচ্ছে, তাই না? তাহলে এইটাকে আমরা বলছি ডিসপ্লে অ্যাড, এইটাকে আমরা বলছি ভিডিও অ্যাডস। বাট এটাকেও আপনি ডিসপ্লে অ্যাডও বলতে পারেন। ডিসপ্লে অ্যাড দুই প্রকার, একটা হচ্ছে ভিডিও অ্যাড আর একটা হচ্ছে যে ইমেজ বাট এই এই এরকম আর কি, ঠিক আছে স্যার? বাট দুইটাকে আপনি ডিসপ্লে অ্যাড বলতে পারেন। আমরা আরেকটু স্পেসিফাই করলে এই অ্যাডটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিসপ্লে অ্যাড, আর এই অ্যাডটাকে বলতে পারি আমরা ভিডিও অ্যাডস, আর এই অ্যাডটাকে আমরা বলতে পারি টেক্সট অ্যাড, অথবা এটাকে আমরা বলতে পারি সার্চ অ্যাড, কারণ সার্চের এগেনস্টে ওই রিলেটেড জিনিসপত্র আমাদের দেখাচ্ছে। পাশাপাশি এটার একটা নাম আছে পিপিসি অ্যাড। এই নামটা গুগলের কোনো ডকুমেন্টে পাওয়া যায় না। আমাদের মতো ধরো ডিজিটাল মার্কেটার বলো বা টাল মার্কেটার বলো, যারাই বলো, এরা নামটা দিয়েছে কারণ এখানে ক্লিক করার সাথে সাথে এই কোম্পানির টাকা কাটবে, পে পার ক্লিক, ওই কারণে পিপিসি অ্যাড দিছে। তো এখন এখানে ক্লিক করলো তো এই কোম্পানির টাকা কাটবে ভাই, তো এটা কেন পে পার ক্লিক না? ঠিক আছে স্যার, এখানে ক্লিক করলেও কিন্তু টাকা কাটবে। সো এটার নাম কেন পিপিসি না? তো এই জন্য দেখবে গুগলের কোনো ডকুমেন্টে পিপিসি বলে কোনো শব্দ নেই, সার্চ অ্যাড আছে, ঠিক আছে স্যার? তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে সার্চ অ্যাড, এটাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লে অ্যাড, এটাকে আমরা বলছি হচ্ছে ভিডিও অ্যাড, ঠিক আছে স্যার? আরেকটা অ্যাড আছে যেটাকে আমরা বলি হচ্ছে গুগলের শপিং অ্যাড। সেটা আমরা একটু কার্ট আকারে আসে, আমরা একটু দেখি। কি যেন আই সার্চ ফর্ম না কি যেন একটা জিনিস আছে না ভাই, এরকম একটা জিনিস আছে আর কি। মানে বাংলাদেশ থেকে ওই ইয়ার নাই তো দুনিয়ায়, মানে বাংলাদেশ থেকে ধরো তোমার ওই এখান থেকে আপনারা সার্চ দিয়ে দেখিয়ে দেয় আর কি, এই জন্য দিয়ে রাখলাম। কি ব্যাপার, রিফ্রেশ মারেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এটা এখানে ধরেন আমরা যদি, ধরেন আমার কান্ট্রি ইউনাইটেড স্টেট, এখানে বাংলাদেশে হচ্ছে ধরেন আপনার ওই ইয়ার দেখায় না, ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ দিয়ে দেন। হুম, এখানে ধরেন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন যে উইমেন্স টিউনিক, হ্যাঁ, টপ লিখি, উইনিক টপস। আচ্ছা, এ ভদ্রলোক তো দেখালো না কেন রে ভাই? টপসের কোনো আটকে দেয় না, ভালো কথা। তাহলে আমরা দিই, কি দিব ভাই, টি শার্ট, মেন্স টি শার্ট। যখন দেখতে চায় না তখন দেখায়, বুঝছেন? আর যখন বাদ দেন আর কি। আচ্ছা, আমরা এখান থেকে ইয়ে করে দিই, শপিং অ্যাডস ফরম্যাট, শপিং অ্যাডস এর ফরম্যাট দেখি, ইমেজ দেখি, এরকম দেখায় আর কি, হ্যাঁ? বা আমরা এটা দেখতে পারি, এরকম দেখায়, হ্যাঁ?
এরকম প্রত্যেকটা প্রোডাক্ট এরকম দেখায় আর কি। ঠিক আছে স্যার, ওয়ান বাই ওয়ান উপরের দিকে আর কি। আপনার এখন হচ্ছে না, একটু পরে সার্চ দিলে দেখবেন পাবেন। এটারে আমরা দিই ধরেন আরেকটা কিওয়ার্ড বলি তো, ধরেন হ্যান্ড ব্যাগস, একজন লিখেছে হ্যান্ড ব্যাগ, লিখতে লিখলাম। ভাই সবগুলোরই অ্যাড চলতেছে, কিন্তু আমাদের দেখাচ্ছে না আর কি। হ্যাঁ, আমাদের সামহাও দেখাচ্ছে না আর কি। আমরা যে কিওয়ার্ড গুলো দিয়েছি এগুলোর প্রচুর অ্যাড চলে গেছে। আচ্ছা বাদ দেন, ফরগেট ইট, দেখতে এরকম লাগে আর। ঠিক আছে স্যার, তো এইটাকে আমরা বলি হচ্ছে শপিং অ্যাডস। আসা উচিত তো ভাই। শোনো, উইমেন্স টপস প্রাইস ইন ইউএস, এই যে এটা, এটাকে আমরা বলছি হচ্ছে শপিং অ্যাড। ঠিক আছে, এগুলোকে আমরা বলছি হচ্ছে দেখতে এরকম হয় আর কি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি ভাই ওই মানে, আচ্ছা ভাই আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয় আমরা নাম্বার ওয়ান ভোদাই? আপনারা যে জিনিসগুলো দিচ্ছেন এই জিনিসগুলোকে আমরা আমরা মনে হয় আমরা চিনি না? আপনাদের কাছে আমি কোনো হেল্প চেয়েছি? একটু ধৈর্য ধরেন ভাই, এত ইয়া করেন কেন? আচ্ছা, এইগুলোকে আমরা বলছি কি ভাই? শপিং এর। ঠিক আছে স্যার, তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে গুগলের সার্চ অ্যাড, এইটাকে আমরা বলছি গুগলের ভিডিও অ্যাডস, এইটাকে আমরা বলছি গুগলের শপিং অ্যাডস, এটাকে আমরা বলছি হচ্ছে এখানে এবার নাম আসতে পারে, যাই হোক আর কি আসছে, এটাকে আমরা বলছি হচ্ছে গুগলের ডিসপ্লে। এখন এইটা গুগলের সম্পত্তি না, এইটা গুগলের সম্পত্তি, এইটা গুগলের সম্পত্তি, এটাও গুগলের সম্পত্তি, এখানে অ্যাড দেখাচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, প্রথম আলোর মতো আরো যে 4 মিলিয়ন প্লাস ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্লে স্টোর গুগলের সম্পত্তি, বা বিভিন্ন ব্লগিং সাইটে যে অ্যাড দেখায়, কিভাবে দেখায়? তো এরা হচ্ছে গুগলের সাথে পার্টনারশিপ হয়েছে থ্রু গুগল অ্যাডসেন্সের থ্রু দিয়ে। ঠিক আছে স্যার, তা আমরা যদি একটু গুগল অ্যাডসেন্স, আমরা গুগল অ্যাডসেন্সের ট্রেনিং কিন্তু দিচ্ছি না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা বল। গুগল অ্যাডসেন্স নামে একটা প্ল্যাটফর্ম আছে। তো গুগল বলছে যে ভাই তুমি ইউটিউব চ্যানেল, তুমি, আমি একটা ইউটিউব প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি, এখন এখানে গুগলেরও চ্যানেল আছে, গুগল অ্যাডসেরও চ্যানেল আছে, কিন্তু এছাড়াও হাজার হাজার লাখ লাখ চ্যানেল আছে। ওই চ্যানেলগুলোতে ভিডিও বানায় কারা? যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা। এইখানে এই প্রথম আলো হাজার হাজার নিউজ প্রতিদিন দিচ্ছে, কে দিচ্ছে? এটা কি গুগল করতেছে? না, প্রথম আলো করতেছে। আচ্ছা, এছাড়াও ধরো বিভিন্ন ব্লগিং সাইট আছে আর কি। হ্যাঁ, যেমন ধরেন টপ ল্যাপটপস, ল্যাপটপ ব্র্যান্ড, দেখি আমরা কারা আসছে। ধরেন আচ্ছা এটা ম্যাগাজিনও হবে, এটা তো হওয়ার কথা আর কি। আচ্ছা আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যাই। হ্যাঁ, এটা ধরেন, এটা এটা ম্যাগাজিন অবশ্য, হ্যাঁ, এটা আমরা ব্লগিং সাইট নাও বলতে পারি, এটা ম্যাগাজিন আর কি। হ্যাঁ, তো ধরেন এখানে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ওরা লিখেছে, এর সাইডে হয়তো অ্যাড ট্যাড গুলো আসবে আর কি। হ্যাঁ, আমি জানি না গুগলের সাথে এটা অ্যাডসেন্সের সাথে ইন্টিগ্রেটেড কিনা, বা এরকম অনেক ব্লগ সাইট আছে সেখানেও অ্যাড দেখে। এখন ওই ব্লগ লেখে কারা? এই এই গ্লোবাল ব্র্যান্ডস এরা লিখেছে। এখন প্রশ্ন হলো, গুগল যেটা করেছে যে ভাই ইউটিউব তৈরি করেছে আমি, তুই, তোকে সুযোগ দিয়েছি তুই চ্যানেল ক্রিয়েট করবি, এরপরে হচ্ছে তুই কন্টেন্ট গুলো তৈরি করবি। এখন এই শুধু শুধু কি তুই কন্টেন্ট তৈরি করবি? না, তাহলে কি করতে হবে? যে ভাই তুমি কন্টেন্ট তৈরি করবা, ওই কন্টেন্টের উপরে, যেমন গোপাল ভাঁড়ের স্ত্রীকে, গোপাল ভাঁড়ে এটা দেখছি আমরা এই চ্যানেলে, ফান উইথ গোপাল, ফান টাইম উইথ গোপাল, এই চ্যানেলের উপরে এই অ্যাডটা দেখাচ্ছে। অ্যাডটা আসতেছে কোথা থেকে? গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। তাহলে এই কন্টেন্টটা তৈরি করেছে কে? এই চ্যানেল।
এখন এই চ্যানেল ফাও ফাও কি কন্টেন্ট তৈরি করে ইউটিউবে দেবেন না, তাহলে নিশ্চয়ই ওর একটা সুযোগ দিতে হবে। কি সুযোগ দিয়েছে? যে ভাই, এর উপরে গুগল বলেছে এর উপরে আমি গুগল অ্যাডস এর বিভিন্ন কোম্পানি যে গুগল অ্যাডস এর বিজ্ঞাপন দেয় তোর কন্টেন্টের উপরে দেখাবো। এর বিনিময়ে আমি কিছু টাকা পয়সা কাইটা নিব, সেই টাকার কিছু অংশ তুই চ্যানেল মালিক তোরে দিব, আর বাকি টাকা আমি নিব। এক একটা জায়গায় এক এক রকম। যেমন সম্ভবত ইউটিউবের ক্ষেত্রে 55% পাই কন্টেন্ট ক্রিয়েটর, 45% ইউটিউব পায় আর কি। ঠিক আছে স্যার? এই ব্লগ সাইটগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হতে পারে, বা এটা আমরা না জানলেও ভেস্তে যেতে পারবো, তাতে কোনো সমস্যা নেই আর কি, আমাদের মূল বিষয়টা জানা দরকার। তো এইভাবে এরকম ব্লগ সাইটগুলো ভাই, তুই ব্লগ লিখতে থাক, এর মধ্যে মধ্যে আমি গুগল অ্যাডস এর বিজ্ঞাপন দেখাবো। এই গুগল অ্যাডস এর বিজ্ঞাপন দেখালি এখানে কেউ যদি ক্লিক করে বা টাকা পয়সা কাটে, সেখান থেকে আমি কিছু কেটে নিব এবং তোরে কিছু দিব। সেম ভাবে প্রথম আলোর সাথে এরকম ভাবে ইয়া হয়েছে যে, প্রথম আলো তুই ভাই নিউজ লিখতে থাক, হাজার হাজার 80 লাখ মানুষ এখানে তোর প্রতিদিন নিউজ পড়ে। 80 লাখ মানুষের মধ্যে 80 লাখ মানে 80 80 লাখ মানে ডিফারেন্ট ধরনের অ্যাড দেখবে তার ইন্টারেস্টের উপরে, আমি আসতেছে কিভাবে কাজ করে। তো অ্যাড দেখবে, এখানে যদি কেউ ক্লিক করে বা আমি যে অ্যাড দেখাচ্ছি এর পারপাস আমি যে টাকা কাটবো, প্রথম আলো তোমাকেও দিব, আমিও কিছু নিব। এইভাবে হয় আর কি। এই জিনিসটা একে অপরের সাথে পার্টনার হয় থ্রু অ্যাডসেন্সের থ্রু। ঠিক আছে স্যার? তার মানে গুগল অ্যাডস, অন্যান্য যে মোবাইল অ্যাপ, আর আরেকটা হচ্ছে যে অ্যাড মব। মোবাইল অ্যাপের মধ্যে আমরা যে অ্যাডগুলো দেখি, মোবাইল অ্যাপের মধ্যে আমরা যে অ্যাডগুলো দেখি, তারা কানেক্টেড হয়, সেম থিওরি, তারা কানেক্টেড হয় থ্রু অ্যাডমব। তার মানে অ্যাপ ট্যাপের উপরে আমরা যে অ্যাড ট্যাডগুলো দেখি, তার বিনিময়ে ওই অ্যাপের মালিক টাকা পাচ্ছে, ওই অ্যাপের উপরে অ্যাড দেখানোর কারণে কিছু টাকা গুগল খাচ্ছে। কিসের মাধ্যমে কানেক্টেড হয় তারা? থ্রু গুগল অ্যাডমব। আর ওয়েবসাইটগুলো কানেক্ট হয় থ্রু গুগল অ্যাডসেন্স। ঠিক আছে স্যার? ফাইন। এরকম 4 মিলিয়ন প্লাস। এখন প্রশ্ন হলো যে এখন প্রশ্ন হলো যে এইখানে যখন আমরা একটা ক্লিক করি, যদি আমি এখানে এখন একটা ক্লিক করি, জাস্ট আমি ক্লিক করলাম না, আমি জাস্ট ওপেন নিউ ট্যাবে গেলাম, মানে আসলে ক্লিকই করলাম। ক্লিক করার পরে এই যে আমরা একটা অ্যাড দেখতেছি, এই অ্যাডে ক্লিক করার পরে যে পেজে আমাদের নিয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে ওই অ্যাডের জন্য ল্যান্ডিং পেজ। মানে ওই অ্যাডে ক্লিক করার পরে তুমি আসলে কোথায় ল্যান্ড করতেছো এই পেজে, তাহলে ওই অ্যাডের জন্য এটা একটা ল্যান্ডিং পেজ। তাছাড়া এই ওয়েবসাইটে যত পেজ আছে সবই কিন্তু কি ল্যান্ডিং পেজ, সবই ল্যান্ডিং পেজ, ঠিক না? কিন্তু এই অ্যাডের জন্য ল্যান্ডিং পেজ হচ্ছে এটা। ঠিক আছে স্যার? কারণ আমি এই ওয়েবসাইটে যে কোনো পেজে আসা মানে তো ওই পেজে ল্যান্ড। তার মানে সবগুলো ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বা পেজ বা ওয়েব পেজ, ঠিক আছে? কিন্তু ওই অ্যাডে ক্লিক করার পরে যেখানে নিয়ে যাবে সেটাকে আমরা ওই অ্যাডের জন্য ল্যান্ডিং পেজ। ঠিক আছে স্যার? অনুরূপভাবে এখানেও ক্লিক করার পরে যেখানে আমার নিয়ে যাবে, তাহলে এই অ্যাডের জন্য এটা ল্যান্ডিং পেজ। অনুরূপভাবে এখানে ক্লিক করার পরে হয়ে গেল প্রথম আলো, প্রথম আলোতে ক্লিক করার পরে যে পেজে নিয়ে যাবে সেটা এই অ্যাডের জন্য ল্যান্ডিং পেজ। অনুরূপভাবে আমাদের এখানে ক্লিক করার পরে যেখানে নিয়ে যাবে, হয়ে গেল ভাই, সে মালটা হয়ে গেল, হারাই গেছে। আচ্ছা যাজ্ঞা, ওখানে ক্লিক করার পরে যে পেজে নিয়ে যাবে ওই পেজের জন্য ল্যান্ডিং পেজ। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে এইটা কোনো একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিয়েছি, যে কারণে ওই রিলেটেড অ্যাডই আমাদের দেখাচ্ছে, কিন্তু আমি এখানে কোনো কিছু লিখে সার্চ দিইনি, তাহলে এটা আমার কেন দেখাচ্ছে? এখানেও আমি কোনো কিছু লিখে, প্রথম আলো হয়ে গেল ভাই, এখানেও আমি কোনো কিছু লিখে সার্চ দিই, এটা দেখাচ্ছে। তো এই যে আমরা এইটা লিখে সার্চ দেওয়ার কারণে ওই রিলেটেড জিনিসপত্র দেখাচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে ইন্টেন্ট বেসড অ্যাড। আর এইটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারেস্ট বেসড অ্যাড। ঠিক আছে স্যার? তার মানে তার মানে যে আমি যেটা লিখে সার্চ দিচ্ছি, আমার যেটা ইচ্ছা, কারণ আমি এটা লিখে সার্চ দিচ্ছি মানে কি, ও বুঝতেছে এটাই আমি দেখতে চাচ্ছি, তাহলে ওই রিলেটেড অ্যাডই আমার সামনে দেখাচ্ছে। আর কোনো সময় আমার আচার আচরণে, আমার বিহেভিয়ারের মধ্যেও পাইছে যে ওর ওয়েব হোস্টিং রিলেটেড ইন্টারেস্ট আছে, যে কারণে ওই রিলেটেড জিনিসপত্র আমার দেখাচ্ছে। ও কোনো সময় দেখেছে আমার ইন্টারেস্টের মধ্যে এই গুগল অ্যাডস আছে, যে কারণে ওই রিলেটেড ভিডিও অ্যাডস আমাকে দেখাচ্ছে। তাহলে এইটাকে আমরা ডিসপ্লে অ্যাড বা ভিডিও অ্যাডস ইন্টারেস্ট বেসড। আর সার্চ অ্যাড হচ্ছে ইন্টেন্ট বেস, তুমি যেটা চাও সেটা তোমাকে দেখানো হচ্ছে। ঠিক আছে স্যার? এখন
আহ এটা আসলে ওরা কিভাবে করতেছে? তো এই দেখেন, আমি এই ব্রাউজারটাতে লগ ইন করে আছি আমার এই জিমেইলটা দিয়ে। হ্যাঁ, আবার দেখেন আমি ব্রাউজারও একটা উইন্ডো খুলে আছি এই ইয়া দিয়ে। এখন ধরেন আমি এই গুগল.com এসে বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, এবং বিভিন্ন ওয়েবসাইট আমি ভিজিট করতেছি, সেটাও সেটের পাচ্ছে। এবং আমি ধরো স্ক্রল করছি, এটাও সেটের পাচ্ছে। কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে কোন ধরনের ওয়েবসাইটগুলোতে যাচ্ছে, সেটাও সে দেখতেছে। এরপরে ধরো তুমি ম্যাপের মধ্যে যে কোন ধরনের কি খুঁজতেছো, এরপরে তুমি লেন্সের মধ্যে যে কোন ধরনের ছবি করে তুমি কি খুঁজতেছো। এই যে আমরা গতদিন যে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না, ঠিক এই কারণেই দিয়েছিলাম আর কি, যে গুগল আসলে আমাদের এই ডেটাটা কিভাবে পাচ্ছে, ও কিভাবে বুঝতেছে আমার ইন্টারেস্ট। এই যে আপনি গুগলের যত টুলগুলো, ম্যাক্সিমাম টুল যে ফ্রি, এইটার মাধ্যমে গুগল কি, এবং গুগলের দেখেন এত সুন্দর সুন্দর এআই টুলস গুলো গুগল ফ্রি দিছে, ন্যানো ব্যানানার মতো এত ভালো, মানে মাথা নষ্ট টুল। এই টুলস গুলো এআই স্টুডিও ফ্রি দিছে। হ্যাঁ, কিছু ক্রেডিট দেওয়ার পর শেয়ার করে, আপনি অনেকগুলো জিমেল থাকলে করে ফেললেন। এগুলো কেন ফ্রি দিছে? এগুলো ফ্রি দেওয়ার অর্থ হলো যে ওইখানে আপনার বিহেভিয়ারটা কেমন সেটা বোঝার চেষ্টা করে। আপনি গুগল জেমিনাইয়ের মধ্যে যে আপনি কি ধরনের সার্চ দেন, যেমন ধরেন যে এই সার্চ অলরেডি ফোর্বসের একটা রিপোর্ট অনুযায়ী দেখলাম 15 to 20% অলরেডি গুগলে সার্চ কমে গেছে, এবং এটা 64% পর্যন্ত কমে যেতে পারে। কার রিপোর্ট? ওয়ার্ল্ডের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের রিপোর্ট। তার মানে এটা কমে যেতে পারে। এখন গুগল কি করছে? এআই স্টুডিও ফ্রি করে দিছে। হয়তো এক সময় দেখবেন এআই স্টুডিওর মধ্যেই আমরা অ্যাড ট্যাড গুলো দেখব। ঠিক আছে স্যার, আপনি যে জিনিস লিখে সার্চ দিবেন, ধরেন ওয়েব হোস্টিং, আপনি এখানে সার্চ না দিয়ে এখন কোথায় দেন? চ্যাট জিপিটিতে। অথবা হচ্ছে ধরেন আপনি জিমিনের মধ্যে দেখবেন যে আস্তে আস্তে জিমিনের মধ্যে অ্যাড দিবে। অথবা এমনও হতে পারে যে ওপেন এআইও কোনো সময় এরকম সার্চ সাইট প্ল্যাটফর্ম আনতেই পারে, যেমন বিং এনেছে, অ্যামাজন এনেছে, আলিবাবারও মনে হয়, আলি এক্সপ্রেস মানে ওদের একটা আছে। এই যে সার্চ সাইট গুলো ওদের অনেকগুলো কোম্পানি তো করেছে, তাই না? ইয়াহুর আছে, ওই যে ডাক ডাক গোর আছে, আছে তো। তার মানে দেখবেন একসময় হয়তো ওপেন আইও নিয়ে চলে আসতে পারে। জিনিস সেম, এই আর সেই জিনিসগুলো কেন ফ্রি দিয়েছে? ওই আপনার বিহেভিয়ার বোঝার জন্য। এইরকম যত গুগলের অ্যাপ ট্যাপ গুলো ইউজ আপনি করেন, এগুলোর উপর ভিত্তি করেও আপনার বিহেভিয়ারটা ট্র্যাক করে এক একটা মানুষের ইন্টারেস্ট কিন্তু এক এক জিনিসের উপরে। গুগল ঠিক ধরো 1 লাখ মানুষ গুগল ভিজিট করেছে। এখন ওর মধ্যে থেকে 10,000 মানুষের ইন্টারেস্ট ওয়েব হোস্টিং এর উপর, 3,000 মানুষের ইন্টারেস্ট হচ্ছে উইমেন্স টপস এর উপরে, 5,000 মানুষের ইন্টারেস্ট হচ্ছে হ্যান্ডব্যাগের উপরে। এরকম আর কি। বা আবার একই মানুষের 3-4টাতেও ইন্টারেস্ট থাকতে পারে। তো গুগল এই তাদের এই এতগুলো টুলমুল ফ্রি দিছে, আপনারা যেগুলো লিখে হোমওয়ার্ক করেছেন আর কি, এইগুলো আপনার কি দেখেছে? ওরা ওরা বিহেভিয়ার দেখে আপনার এই ইন্টারেস্ট ওয়াইজ ওই আপনার এক একটা, আমি এটা উদাহরণ দিই অ্যাজ লাইক এ লাইব্রেরি। যেমন ধর একটা লাইব্রেরিতে ঢুকলে আমরা কি হয়, ইতিহাসের বই, কম্পিউটার সায়েন্সের বই, ডিজিটাল মার্কেটিং এর বই, এক এক কাতারে এক একটা তাকে। তার মানে এই আপনাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে গুগলও এক একটা এরকম তাক করে রেখেছে। অথবা কিয়ামতের মাঠে যে 73 কাতার হবে, ওই রকম এক একটা কাতার করে রেখে দিছে, যে এইখানে ধরো কিয়ামতের মাঠে ধরো এরা হচ্ছে যে শুধু পরিমণির ভিডিও দেখতো, ঠিক আছে, জাহান্নামী। ঠিক আছে, আচ্ছা, মজা করলাম আর কি। জাহান্নাম পরিমণের ভিডিওতে আপনি ব্যস্ত যাইতে পারেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, তো ধরেন যে তারা এক কাতারে, যারা ধরেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভক্ত, তারা এক কাতার ধরেন আর কি। আমি বলছি গুগলও আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে ধরেন যে আপনার এরকম এক একটা কাতার রাখে। এইবার আপনি এক একটা ওয়েবসাইট ভিজিট করেন, আপনি ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে আপনার ওই অ্যাড ট্যাড গুলো দেখায়। এটাকে আমরা বলছি ইন্টারেস্ট বেস টার্গেটিং। ঠিক আছে স্যার? তাহলে গতকালের ইয়াটা দেওয়ার উদ্দেশ্য ছিল এই কারণে, মানে হোমওয়ার্কটা। ঠিক আছে স্যার? আচ্ছা, সে আপনার সবকিছু বোঝে। এইবার এইটা হচ্ছে কিভাবে কাজ করে। এইটা কাজ করে হচ্ছে, ধরো তো এটা আমরা কিভাবে কাজ করে এটা বুঝি, এটা তুমি যে রিলেটেড সার্চ দিচ্ছ সেই রিলেটেড জিনিসই তোমার দেখাচ্ছে। তার মানে তোমার এখানে ধরো ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই। ঠিক আছে স্যার? তাহলে এইটাকে আমরা যদি বলি, এটাকে আমরা বলছি সার্চ অ্যাড, এটাকে আমরা বলছি ভিডিও অ্যাডস, এটাকে আমরা বলছি হচ্ছে ডিসপ্লে অ্যাড। বুঝে গেলাম? এখন আমাদের প্রশ্ন হলো, আর এটাকে আমরা বলছিলাম যে শপিং অ্যাড, এখন আর নাই আর কি। হ্যাঁ, হয়ে গেল ভাই। কোথায় যেন দেখলাম আর কি। হ্যাঁ,
এই যে এটাকে আমরা বলছি যে শপিং অ্যাড। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা গুগলের বিভিন্ন প্রকারের অ্যাডস দেখলাম। এখন যদি একটা প্রশ্ন করি, ভাই এখানে কেন অ্যাড দেখাবে? এই জায়গাটা প্রতি সেকেন্ডে ৮০,০০০ প্লাস সার্চ দেয় মানুষ। তার মানে প্রতি সেকেন্ডে ৭০ থেকে ৮০,০০০ বার বা ৮০,০০০ মানুষ এক সেকেন্ডে তো, এক সেকেন্ডে তো এট এ টাইম, এক সেকেন্ডে তো মানুষ একই একই মানুষ এক সেকেন্ডে তিনটাতে সার্চ দিতে পারবে না। তার মানে আমরা ধরে নিতে পারি যে পার সেকেন্ডে ৭০ থেকে ৮০,০০০ মানুষ এই গুগল.কমে এসে সার্চ দেয়। তাহলে যেখানে লোক সমাগম বেশি সেখানেই মার্কেটিং কমিউনিকেশন করতে হবে, যে কারণে এখানে আসতেছে। এই ইউটিউবে ভিডিও, ইউটিউবের ইউজার কত বাংলাদেশে, ওয়ার্ল্ড ওয়াইড দেখে নিয়েন। কত মানুষ, লাখ লাখ মানুষ এই জায়গাটা ভিডিও দেখে। এক্সাক্ট সংখ্যাটা জানি না, যে কারণে বলতেছি না আর কি। তা মিলিয়ন প্লাস, তাই না? মিলিয়ন মিলিয়ন ব্যাপার। আমরা একটু সার্চ দিলেই পাবো, বা আপাতত দরকার নাই, দেখে নিন। তার মানে এখানে লাখ লাখ মানুষ এই ইউটিউবে আসে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা দেখে। মার্কেটিং কমিউনিকেশনের নিয়ম, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। এই জন্য আমরা এখানে অ্যাড দিই। আচ্ছা, প্রথম আলো, আমরা স্যার প্রথম আলোর উদাহরণ দিচ্ছি। অনেক অ্যাপ আছে, দেখবেন এক এক অ্যাপ আছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 10 মিলিয়ন ডাউনলোড। গেমিং অ্যাপ, ওর মধ্যে মানুষ বসে বসে গেম খেলে আর হচ্ছে যে মাঝখানে মাঝখানে অ্যাড দেখে। তার মানে যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়, যে কারণে ওখানে আমরা অ্যাড দিই। প্রথম আলো প্রতিদিন ৮০ লাখ পড়ে, ইয়াটা, অনলাইনটা। যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়, এই জন্য মার্কেটিং কমিউনিকেশন এখানে করি। তাহলে কেন করি বুঝে গেল। ওকে, ওই সেই কালকের গল্প আস্তে আস্তে ট্রান্সফর্ম হয়ে এখানে দাঁড়াচ্ছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো যে ভাই, গুগল অ্যাডস এর সার্চ অ্যাডস দেখলাম, ডিসপ্লে অ্যাড দেখলাম, ভিডিও অ্যাড দেখলাম, শপিং অ্যাড দেখলাম, এবং আমরা টেক্সট সার্চ, পিপিসি অ্যাড বা সার্চ দেখলাম। তাহলে গুগল অ্যাডস জিনিসটা কি, তাই না? মানে গুগল অ্যাডস এর বিভিন্ন অ্যাড ফরম্যাট দেখলাম, তাহলে গুগল অ্যাডস জিনিসটা কি, এরকম একটা প্রশ্ন আসে না? তাহলে গুগল অ্যাডস হলো একটা প্ল্যাটফর্ম যার থ্রু দিয়ে আমরা এরকম সার্চ অ্যাড দিই, এরকম ভিডিও অ্যাডস দিই, এরকম ডিসপ্লে অ্যাড দিই। ঠিক আছে স্যার? তাহলে গুগল অ্যাডস হলো একটা ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং। ওই 4 পি লাস্ট পি নিয়ে কথা বলছি, অ্যাডভার্টাইজিং। ওখানে কিন্তু ওই 4 লাস্ট পির মধ্যে কিন্তু বস শুধু গুগল অ্যাডস না, সব ধরনের অ্যাড ওর মধ্যে আছে। ঠিক আছে, টেলিভিশন অ্যাড ওর মধ্যে আছে, পেপার অ্যাড ওর মধ্যে আছে, রেডিওর অ্যাড ওর মধ্যে আছে, ফেসবুক, গুগল, মতো সবাই আছে। তাহলে গুগল অ্যাডস হলো একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা সার্চ অ্যাড, শপিং অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাডভার্টাইজিং করতে পারি। কথা শেষ। আচ্ছা, কোথায় কোথায় দেখায় সেটাও আমরা বুঝে গেলাম। আমরা 4-5টা উদাহরণ দিলাম, এছাড়াও 4 মিলিয়ন প্লাস আছে। এখন যেগুলো গুগলের সম্পত্তি, এটা তো গুগলের। আর গুগলের বাইরেও যেটা দেখায় সেটাকে আমরা বলি যেখানে অ্যাড দেখায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাড নেটওয়ার্ক। তাহলে গুগল.কমে গুগলের অ্যাডস দেখাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, গুগল অ্যাডস এর অ্যাড নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ইউটিউবের মধ্যে ভিডিও অ্যাড দেখাচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি কি, গুগল অ্যাডস এর অ্যাড নেটওয়ার্ক। ফাইন। এখন প্রথম আলো তো গুগলের সম্পত্তি না, তাহলে প্রথম আলোর মধ্যে কেন গুগলের অ্যাড দেখাচ্ছে? কারণ হচ্ছে এইটাকে আমরা হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্ক। গুগল মানে যেখানে অ্যাড দেখে সেটাকে আমরা বলি কি, অ্যাড নেটওয়ার্ক। তাহলে গুগলের সম্পত্তির মধ্যে অ্যাড দেখালে গুগল, সেগুলো হচ্ছে অ্যাড নেটওয়ার্ক। আর এর বাইরে যত অ্যাড দেখে গুগলের সম্পত্তির বাইরে, সেটাকে আমরা বলি হচ্ছে গুগলের পার্টনার নেটওয়ার্ক। তাহলে সার্চ অ্যাড যদি এই গুগল.কম এর বাইরে কোথাও দেখায়, সেটাকে আমরা বলবো হচ্ছে গুগলের সার্চ পার্টনার নেটওয়ার্ক, আর সার্চ পার্টনার অ্যাড নেটওয়ার্ক। আর ডিসপ্লে অ্যাড যদি গুগলের সম্পত্তি বাইরেও কোথাও দেখায়, যেমন প্রথম আলোতে দেখায়, তাহলে প্রথম আলোকে আমরা বলতে পারি গুগল অ্যাডস এর ডিসপ্লে অ্যাড পার্টনার নেটওয়ার্ক। ঠিক আছে স্যার, কাহিনী খতম। এবার আমরা আসি যে গুগল, আমরা বুঝলাম যে ডিসপ্লে অ্যাড কিভাবে কাজ করে। তাহলে সার্চ অ্যাড কিভাবে কাজ করে সেটা একটু বলি। তার বলার আগে একটা কথা আমরা একটু এখানে বলে আসি। এই কথাগুলো আমাদের একটু বলা এখন সময়ের সাপেক্ষ হয়েছে। দেখেন যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ দিই,
এটা হচ্ছে আমরা দুইটা উদ্দেশ্যে সার্চ দিই ভাই বস। একটা হচ্ছে কোনো কিছু জানতে আমরা গুগলে সার্চ দিই, অথবা কোনো কিছু কিনতে আমরা সার্চ দিই। এখন কিন্তু সার্চ আমরা চ্যাট জিপিটি ফিপিটির ভিতরেও দিই, বাট ম্যাক্সিমাম চ্যাট জিপিটির মধ্যে আমরা সার্চ দিই কোনো কিছু জানার জন্যে বা কোনো কিছু রিসার্চ করার জন্যে। আর গুগলে এসে যখন আমরা কোনো জিনিস সার্চ দিই, সেটা আসলে আমরা কিসের জন্য দিই, এটা আমরা আসলে মানে দুইটার ক্ষেত্রে দিই, বাট যেহেতু চ্যাট জিপিটি ফিপিটি এরকম এআই টুল আসার কারণে ম্যাক্সিমাম ওই জানার জন্য আমরা সার্চ টার্চ গুলো আসলে আমাদের সার্চ বিহেভিয়ার চেঞ্জ হয়ে আমরা এই জেমিনাই, এই গ্রক ফ্রক ক্লডি ফ্লডি অমুক তমুক আসছে না, এইগুলোতে যাচ্ছি। বাট কেনার জন্য হয়তো এখনো কোনো যে আমরা সার্চ টার্চ গুলো এখানে দিচ্ছি, বাট ওখানেও যে দিচ্ছি না তা কিন্তু না, চ্যাট জিপিটিও কিন্তু তোমার লিঙ্ক দিয়ে দেয়। ঠিক আছে স্যার? আর চ্যাটজিপিটির লিঙ্ক গুলো অনেকগুলো লিঙ্ক দিয়ে দেয়, সেখানে আপনার ঢুকে ঢুকে দেখতে হয়। এখানে ধরেন একবারে আসছে, আপনি যেটা ডান বাটন ক্লিক করে ওখানেও ডান বাটন ক্লিক করে 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 আপনি আসলে ঢোকেন, তাই না? তো এখন পয়েন্ট হলো যে যে কোনো প্ল্যাটফর্মে বা আমরা গুগলের কথা যদি আমরা বলি, আসলে আমরা সার্চ দিই দুইটা উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য দুইটা থাকে। মানে উদ্দেশ্য আমাদের যে কোনো একটা থাকে, কিন্তু মূলত দুই উদ্দেশ্যে করা হয়। হয় কোনো কিছু জানার জন্য, অথবা কোনো কিছু কেনার জন্য আমরা সার্চ দিই। ঠিক আছে? তাহলে কোনো কিছু জানতে অথবা কোনো কিছু কিনতে আমরা গুগল সহ অন্যান্য জায়গাতে সার্চ দিই। তো ধরেন ইউটিউব গুগল বোঝে যে কোনটা জানার জন্য সার্চ দিচ্ছেন আর কোনটা কেনার জন্য সার্চ দিচ্ছেন, কোনটা রিসার্চ পারপাস দিচ্ছেন। সেই অর্থে দেখেন ও আমাদের একটা এআই ওভারভিউ দিচ্ছে আর কি। হ্যাঁ, এআই ওভারভিউ। তার মানে ও গুগল আগেও বুঝতো, কিন্তু এটা এখন এআই ওভারভিউটা নিয়ে আসছে আর কি। কোনো একটা কিছু দেওয়ার কারণে, ধরেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার কারণে ও মোটামুটি ওই রিলেটেড জিনিসের আমাদের একটা এআই ওভারভিউ দিয়ে দিল, যাতে আমাকে আর এত বেশি খোঁজাখুঁজি না করে এখান থেকে আমি পড়ে বুঝে ফেলতে পারি। ঠিক আছে স্যার? এই রিলেটেড যে কন্টেন্ট টন্টেন্ট গুলো থেকে পড়েও পাইছে, সেইগুলো ডান সাইডে আমাদের দিয়ে দিয়েছে আর কি। ঠিক আছে স্যার? এইটার উপরে, নিচে, সাইডেও গুগল সার্চ অ্যাড দেখাতে পারে। কোথায়? উপরে, নিচে, ডান সাইডেও এই এআই ওভারভিউ ডান সাইডেও দেখে, বাট এখান থেকে ফোর্বসের রিপোর্ট অনুযায়ী এখানে ক্লিক খুব কম বাস। ঠিক আছে, বাট গুগল একটু আপডেট করেছে, যে আগে উপরে নিচে দেখাতো, এখন হচ্ছে যে এআই ওভারভিউ আসলে উপরে, নিচে, ডান সাইডে অ্যাড দেখাতে পারে সার্চ অ্যাড। ঠিক আছে স্যার? আচ্ছা, এটুকু ধরেন আপডেট আর কি। বাট এই একটা তখনই দেখাবে, এটাও কিন্তু গুগল বলেছে, গুগল থেকে নাজিলকৃত কথা, যে যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছ অবশ্যই সেই কিওয়ার্ডের সাথে রেলিভেন্ট টাইপের অ্যাডই উপরে নিচে বা ডান সাইডে দেখাতে পারে। স্বাভাবিক সার্চ অ্যাডের ক্ষেত্রেও তাই আর। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এইটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। আমরা ইন্টেন্ট বেসটা বুঝে ফেলছি, যে আমাদের আমার বিহেভিয়ার অনুযায়ী এক একটা কাতারে রাখে, যার যেটা যে কন্টেন্ট দেখে সেই রিলেটেড ইন্টারেস্ট অনুযায়ী তারা দেখে। এইটা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিই, আচ্ছা এইটা আমরা একটু বুঝে পেলি। আচ্ছা, আমরা একটু ওয়েব হোস্ট লিখে আরেকটা সার্চ দিই। আচ্ছা, হোস্টিং আরেকটা দেখি এটা। আচ্ছা, এটা একটা স্পন্সার্ড অ্যাড, তাই না? তার মানে এটা একটা অ্যাড, এটাও একটা অ্যাড, এটাও একটা অ্যাড। আমরা এটা একটু দেখি, যখন কোনো একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিই। আচ্ছা, আমরা এই অ্যাডের স্ট্রাকচারটা একটু বুঝে নিই আর কি। এটা উপরে স্পন্সার্ড লেখা থাকে, এইখানে হচ্ছে ওই ব্র্যান্ডের মানে হোস্টিঙ্গারের লোগো, দেন হচ্ছে যে ওর, এটাকে আমরা ডিসপ্লে পাথ বলি। হ্যাঁ, এই যে hostingar.com, এটাকে আমরা বলছি ডিসপ্লে পাথ গুগল আর্টস এর ভাষায়। এটা হচ্ছে ব্র্যান্ড নেম। আর নীল অক্ষরে যেটা একটু লেখা, এটাকে আমরা বলছি হচ্ছে হেডলাইন, এইটাকে আমরা বলছি হচ্ছে ডেসক্রিপশন, আর এই যে এখানে এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাড এক্সটেনশন। ঠিক আছে স্যার? তার মানে একটা অ্যাড এর ফরম্যাট কিরকম দেখতে, যে প্রথমে লোগো, তারপরে ব্র্যান্ড নেম, ডিসপ্লে পাথ, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে এক্সটেনশন। এটা দেখতে যখন আমরা কোনো কি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, তখন ধরো এই কিওয়ার্ডটা লিখে অনেকগুলো ব্র্যান্ড আসলে অ্যাড দিয়েছে, তার মধ্যে তিনটা তো আমরা এখানে দেখতেছি। নিচের দিকে ধরো, না নিচের দিকে বোর্ড সেটটাই আবার দেখাইছে আর কি। তো ধরো আমরা তার মানে কি তিনটা অ্যাড দিয়েছে, হয়তো 20টা কোম্পানি অ্যাড দিয়েছে, কিন্তু দেখাচ্ছে কার? এই তিনটা, নিচেরটা চারটা, ওটাও ভোট সেরি, ধরো এই তিনটা কোম্পানির বা ব্র্যান্ডের অ্যাড দেখাচ্ছে। বাকি 17 তো দেখাচ্ছে, আমরা জানি না কয়টা কোম্পানি আসলে অ্যাড দিচ্ছে, বেশিও হতে পারে কমও হতে পারে।
আবার এই তিনটাও হতে পারে, কারণ ডিপেন্ড অন দা ওই কিওয়ার্ডের উপর কতজন মানুষ অ্যাড চালাচ্ছে, তাই না? তো আমি ধরলাম এই কিওয়ার্ডটা নিয়ে আসলে আরো অনেক কোম্পানি অ্যাড রান করতেছে। অবশ্যই এই কিওয়ার্ডটা দিয়ে আসলে অনেক কোম্পানি অ্যাড রান করতেছে। হ্যাঁ, শুধুমাত্র যে এই তিনজন করতেছে বিষয় না, আরো অনেক কোম্পানি করতেছে আর কি। বাট আমরা দেখতেছি কয়টা, উপরে তিনটা বা চারটা, নিচের দিকে আর দুই তিনটা দেখায় আর কি, তাই না? এই টোটাল 5-7টা অ্যাড আমরা দেখতেছি, তাই না? তাহলে বাকিগুলো দেখতেছি না কেন? তাই না, এরকম একটা প্রশ্ন। এখানেও কিন্তু তাই, এখানেও কিন্তু তাই যে আমি একটা দেখতেছি আর একটা কেন দেখতেছি, দেখবেন আর এক সময় এখানে অবশ্য এরকম পজিশনিং এর তো ব্যাপার নাই, কিন্তু আপনার যে যে বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে তাদের বাজেট টাজেট সবকিছু যদি টার্গেটিং ফার্গেটিং ঠিক থাকে, তাহলে আপনাকে, আপনি হয়তো এখন এটা দেখতেছেন, অন্য সময় একটা অ্যাড দেখবেন, অন্য সময় একটা অ্যাড দেখবেন, অন্য সময় একটা অ্যাড দেখবেন, এরকম দেখবেন আর কি, হ্যাঁ? এখানেও আপনি এখন এই গুডোডির অ্যাড দেখতেছেন, একটু পর দেখবেন অন্য একটা বিজ্ঞাপন দেখবেন, আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে এটা গুগল অটোমেটিক্যালি অপটিমাইজ করে আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে যেটা হয়, তুমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছ, প্রথমে দেখে এই এই যে এইগুলো কিন্তু আমাদের গুগলের প্ল্যাটফর্মের মধ্যে আমরা দেখবো লিখে দিতে হয় আর কি, হ্যাঁ? হেডলাইন লিখে দিতে হয়, ডেসক্রিপশন লিখে দিতে হয়, অ্যাড এক্সটেনশন লিখে দিতে হয়। তো ও কি করে, ওই 20টা ও প্রথমে দেখে যে এই কিওয়ার্ডটা লিখে কোন কোন ব্র্যান্ড বা বিজনেস গুগল সার্চ অ্যাড রান করেছে। প্রথমে দেখলো, ধরলো 20টা লিখেছে। এরপরে ও দেখে যে ওই কিওয়ার্ডটা ওই কিওয়ার্ডটা হেডলাইনের মধ্যে আছে কিনা, এটা হচ্ছে হেডলাইন। সেম কিওয়ার্ডটা ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, এবং ওই রিলেটেড অ্যাড এক্সটেনশন আছে কিনা। যেমন ধরেন আপনি অ্যাড দিচ্ছেন ওয়েব হোস্টিং লিখে, কিন্তু অ্যাড এক্সটেনশন দিচ্ছেন যে ভাই উইমেন্স টপস, তাহলে উইমেন্স টপস এর সাথে ওয়েব হোস্টিং এর কোনো সম্পর্ক আছে না। তার মানে অ্যাড এক্সটেনশন গুলো হতে হবে ওই রিলেটেড। তাহলে যে কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছ, ওই কিওয়ার্ডটা হেডলাইনের মধ্যে আছে কিনা, ডিসক্রিপশনের মধ্যে আছে কিনা, ওই রিলেটেড এক্সটেনশন আছে কিনা, এই জিনিসগুলো লিখে, ওই জিনিসগুলো দেখে ও মোটামুটি একটা স্কোর দেয়। যে স্কোরটার নাম হচ্ছে কোয়ালিটি স্কোর। সে কাউকে হতাশ করে না, মোটামুটি মার্কিং করে 1 to 10। তার মানে যে একদম সর্বনিম্ন পাবে সে 1 পাবে, যে সর্বোচ্চ পাবে সে 10 পাবে, এর মাঝেও পাইতে পারে, মানে কাউকে সে হতাশ করে না। এইটা পাশাপাশি আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, আমি আরেকটু পরে পরে বলবো আর কি। এটা ধরেন একটা বেসিক ধারণা দিলাম, এর ডিটেলটা আমরা একটু পরে পড়বো। তো এইটার উপর ভিত্তি করে সে একটা কোয়ালিটি স্কোর দেয়। এই শুধুমাত্র তাই না, এইখানে ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজে নিয়ে যায়, ওই ল্যান্ডিং পেজের রেলিভেন্সি, স্পিড, এগুলোও দেখে। রেলিভেন্সি কি জিনিস? ধরো তোমার ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছো, তুমি হেডলাইন ওয়েব হোস্টিং আছে, ডেসক্রিপশন ওয়েব হোস্টিং আছে, এক্সটেনশন ওয়েব হোস্টিং আছে, সবকিছু ঠিক আছে। এইবার ক্লিক করার পরে তোমার কোন ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে, এইখানে এসে দিলেন যে উইমেন্স টপস। তাহলে ওই কি ওই ওয়েব হোস্টিং এর সাথে কি উইমেন্স টপস এর কোনো সম্পর্ক আছে? নাই। তার মানে তোমার অ্যাড রেলিভেন্সি থাকলেও ল্যান্ডিং পেজ রেলিভেন্সি থাকতেছে না। তাহলে অ্যাড রেলিভেন্সিও থাকতে হবে ওই কিওয়ার্ডের সাথে, এবং ক্লিক করার পরে যে ল্যান্ডিং পেজ রয়েছে ওই ল্যান্ডিং পেজের রেলিভেন্সিও থাকতে হবে। তার মধ্যে ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা থাকতে হবে, নেভিগেশন ঠিক থাকতে হবে, স্পিড ঠিক থাকতে হবে। এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে সে একটা কোয়ালিটি স্কোর দিবে। এই কোয়ালিটি স্কোরের মান যত যার বেশি, তার অ্যাড তত উপরে থাকবে, তারপরে থাকবে, তারপরে থাকবে, এরকম করতে করতে নিচে যাবে। ঠিক আছে, এটা একটা বেসিক ধারণা দিলাম। আচ্ছা, এখন আমরা আসি সেম ক্ষেত্রে, ইসের ক্ষেত্রেও কিন্তু তাই, এখানেও কিন্তু তাই। এখানে ক্লিক করার পর আপনি রেলিভেন্স আর একটা জায়গায় নিয়ে গেলে হইব না। ঠিক আছে, তাহলে গুগল অ্যাডস এর বিজ্ঞাপন দেখছেন, এখানে ক্লিক করার পরে নিয়ে গেল ডিপ জলের একটা বিশাল ছবি, হেডলাইনে লেখা আহো ভাতিজা। তাহলে এই গুগল অ্যাডস এর সাথে ডিপ জলের আহো ভাতিজার কোনো সম্পর্ক আছে? নো। তাহলে এর ল্যান্ডিং পেজও কিন্তু রেলিভেন্সে থাকতে হবে, ইন্টারেস্ট অ্যাড রেলিভেন্সি অ্যাজ ওয়েল এজ, নাহলে কিন্তু অ্যাড দেখাবে না। দেখাবে না ঠিকঠাক না, খুব কম দেখাবে, আপনি ইমপ্রেশন কম পাবেন, ক্লিক কম পাবেন, অন্যান্য ব্র্যান্ড যারা ভালো করেছে সেটা দেখাবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই ল্যান্ডিং পেজের আসলে ইয়া কি, এটাতে কি বলে, ল্যান্ডিং পেজের রেলিভেন্সি মানে কি? তার মানে ওই কিওয়ার্ডটা দিয়ে সুন্দর একটা হেডলাইন থাকতে হবে, এবং এর একটা স্পিড ঠিক থাকতে হবে। তার মানে একটা ওয়েবসাইটে মোটামুটি 3 সেকেন্ড যদি, মানে 3 সেকেন্ডের মধ্যে, এটা হচ্ছে যে একটা ডাটা,
যে তোমার ওয়েবসাইটের লোডিং টাইম, এই যে ক্লিক করার পরে ওয়েবসাইটটা লোড হয়ে তারপর আসলো না, লোডিং টাইম যদি 3 সেকেন্ডের উপরে হয়, তাহলে মোটামুটি 40 to 50% ভিজিটর বাউন্স ব্যাক করে চলে যায়। একটা খেয়াল করে দেখেন, এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু টাকা কেটেছে এই ভদ্রলোকের। তাহলে এই টাকা খরচ করে আসলেন, কিন্তু আপনার ওয়েবসাইটের লোডিং টাইম বেশি চলে গেল, তো আমার টাকাটা কিন্তু খরচ হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। কারণ আপনি কি চান? আপনি চান ওই ওই কিওয়ার্ডে লিখে সার্চ দিবে, আপনার অ্যাড দেখাবে, এখানে ক্লিক করবে, দেন ক্লেম ডিল করে আপনার প্রোডাক্টটা আসলে কিনবে, এটা আপনি চান। তো যদি লোডিং টাইম বেশি হওয়ার কারণে চলেই যায়, তাহলে তো হলো না ঘটনা। তার মানে আমার লোডিং টাইমটা ঠিক থাকতে হবে। যদি লোডিং টাইম 5 সেকেন্ডের উপরে হয়, তাহলে 90% মানুষ বাউন্স ব্যাক করে। মানে আইসা এই লোডিং হইতেছে হইতেছে, 5 5 সেকেন্ড হয় না, কেটে দিয়ে অন্য কম্পিউটার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে স্যার, এর একটা ব্যাপার। তার মানে আমাদের ওইটা কমাতে হবে। কিভাবে কমাতে হবে? ওই ডেভেলপারকে বলবেন যে ভাই আমার লোডিং টাইম বেশি, জিটিমেট্রিজ দিয়ে দেখবেন কত আছে, এটা দেখার পরে ওটা বলবেন, ও কমাই দেবে। ঠিক আছে স্যার, এটা আমার কাজ না, ওদের কাজ। আচ্ছা, এবার ওইটা আছে কিনা, পাশাপাশি এই যে ধরো আমি এটা দেখলাম যে 75% ডিসকাউন্ট, এখানে ফ্রি ডোমেন পাচ্ছি, মাইগ্রেশন পাচ্ছি, 24 কাছে, ও নাইস। এরপর আমি কই যাব? দেখেন সুন্দর করে এখানে একটা কল টু অ্যাকশন দিয়েছে, ক্লেম ডিল। ঠিক আছে স্যার। এখন কল টু অ্যাকশন মানে কি? কল টু অ্যাকশন মানে হলো কোনো কিছু করার জন্য অ্যাকশন নিতে বলা। এখানে আমি একটা উদাহরণ দিই, যে ভাই আমরা পাবলিক বাসে যারা উঠি, দেখবেন যে মামা আপনার ঘাড়ের উপর এসে দাঁড়ায় আছে, যতক্ষণ না বলে যে মামা কোথায় যাবেন, অমুক জায়গায় যাবেন, ভাড়া দেন, ততক্ষণে আপনি মানি ব্যাগে হাত দেন না। তার মানে মামা আপনাকে কি বললো? কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য আপনাকে কল করলো। সেম ভাবে এই যে আমরা এইটুকু আমরা দেখলাম, এখন আমরা কি করবো? আমরা তো জিনিসটাকে কিনাতে চাই, ক্লেম ডিল। ওকে, আমরা এটাকে আমরা বলছি হচ্ছে সিটিএ, আর টোটালটাকে আমরা বলছি সিটিএ বাটন। ঠিক আছে স্যার। কল টু অ্যাকশন, ক্লেম ডিল, এটা একটা সিটিএ। তার মানে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য তাকে আমরা কল করতে বলতেছি। কি করতে বললাম? যে ভাই তোর এটুকুর মধ্যে যদি পড়ে পছন্দ হয় তাহলে ক্লেম ডিল, একটা অ্যাকশন নে। কি অ্যাকশন নে? ডিলটা ক্লেম কর। নেই। ধরো তোমার এইটুকুর মধ্যেও পছন্দ হয়নি, তুমি একটু স্ক্রল করে, এখানে কিন্তু আরেকটা ডেটা আছে। একটা ওয়েবসাইট যদি 10 জন ভিজিট করে, 10 জনে 2 জন এই উপরের অংশটুকু পড়ে, উপরের ফোল্ড, আপার ফোল্ড। 10 জনে দুই, 10 জনে 8 জনে আপার ফোল্ড পড়ে, আর মাত্র 2 জন একদম নিচে পর্যন্ত যায়। তার মানে আপনার মেন মেন ইনফরমেশন এখানে রাখতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখেন, ও কিন্তু রেখেছে, দেখেন পেজ স্পিড, এই সমস্ত জিনিসপত্র। আচ্ছা, ক্লেম ডিল, 30 ডে মানি ব্যাক গ্যারান্টি, সে আপনাকে একটা ভরসা দিল যে ভাই যদি ভালো না লাগে 30 মেন ইনফরমেশন, এবং এখানে 75% ডিসকাউন্ট, সেটাও দিলেন। ধরুন এইটুকুর মধ্যে আপনার পছন্দ হয় নাই, আপনি একটু ব্যাক করে নিচে আসলেন, এখানে দিলেন ও একটা ইয়া দিছে, এই যে রিভিউজ। রিভিউজ মানে, আচ্ছা এটার আমাদের একটা ডকুমেন্ট আছে, হ্যাঁ। আচ্ছা আমি পড়াই, তারপরে ডকুমেন্ট আসতেছে। আচ্ছা, এখানে ও হচ্ছে যে রিভিউ দিছে, তার মানে 50,000 প্লাস মানুষ রিভিউ দিছে, দেখেন এটা 4.7 আউট অফ 5-এর মধ্যে 4.7 এটা দিল আপনাকে। তার মানে কি? আপনার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি করুন। এটা কেন আসলে দেয়, দেখবেন যে আপনারা যারা ফার্ম গেটের ইয়া পার হয়েছেন কখনো, ঢাকাতে ফার্ম গেটের একটা ওভারব্রিজ আছে, এটা পার হয়েছেন? যে লোকটা সকালবেলা এসে ভিক্ষা করেন, আমার মনে হয় ঢাকা শহরের সব থেকে ভিক্ষুক আছে ফার্ম গেটের ওখানে আর গুলিস্তানে। ফার্ম গেটের ওখানে যে লোকটা একদম ভোর 5টার সময় এসে ভিক্ষা করতে আসে, তার থালার মধ্যেও দেখবেন যে বেশ কিছু পয়সা এবং টাকা আছে। কেন? এই টাকাটা কি? এই টাকাও বাড়ি থেকে নিয়ে আসে, নিয়ে এসে ওর মধ্যে রাখে। এইটা মানুষের একটা বায়াস আছে, সোশ্যাল প্রুফ বায়াস। যে মানুষ যখন দেখে অমুক এইটা করছে, ঠিক আছে, আরে সবাই শাহবাগে গেছে, আমিও যাব। সোশ্যাল প্রুফ। এই তার মানে শাহবাগের মনে হয় ভিক্ষুক সকাল 5টার সময়, ওরা কেউ ভিক্ষা দেয় নাই ভাই, কিন্তু দেখবেন ওর ওর বাটির মধ্যে কিছু টাকা পয়সা আছে। কেন? ও আসলে বোঝাতে চায় যে ভাই আরো মানুষ দিছে, তুমিও দাও। দ্যাট ইজ দ্য থিং। এইটা হচ্ছে সোশ্যাল প্রুফ, যে ও হচ্ছে, এই দেখো ভাই 53 মানুষ রিভিউ দিচ্ছে, 53,000 মানুষ রিভিউ দিচ্ছে, তার মানে তুমিও নাও, এটা ভালো জিনিস। ঠিক আছে স্যার, এটাকে সোশ্যাল প্রুফ বলি আমরা। ঠিক আছে স্যার। মানে তুমি কতটা ভালো, তুমি তো সব সময় বলবো যে তোমার জিনিস ভালো, কিন্তু পাশের বাসার ভাবি তোমাকে কতটা ভালোভাবে দেখে, বারান্দায় যে উকি ঝুঁকি মারো কিনা, উনি যে ফিডব্যাকটা দেবে সেটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার। কারণ আমরা সব সময় কি আমাদের প্রোডাক্ট ভালো 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 বলি, তোমার যারা ব্যবহার করছে তারা কি বলে, এটাই কি বলি সোশ্যাল প্রুফ। ঠিক আছে স্যার, দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে, এটা দেখে আমরা কিছুটা মোটিভেট হলাম। এরপরে এখানে এসে বলতেছে ভাই
এই এত টাকা, এটা এত টাকা বিজনেস, এটা এত টাকা, এরপরে আমার পছন্দ হয়েছে রে, এখানে দিলাম এটা 30 বা 20, ও সবকিছু ক্যান্সেল এনি টাইম করতে পারবো, এদিকে আবার 53 জন মানুষ, ঠিক আছে কই যাবো? দেখেন, চুজ এ প্ল্যান, চুজ এ প্ল্যান, এটা কল টু অ্যাকশন, যে ভাই তুমি, এইটাকে আমরা বলি হচ্ছে ওয়েবসাইটের নেভিগেশন। যে মানে তুমি এক একটা কন্টেন্ট দিবা, সে স্ক্রল করবে, পড়বে, এবং এরপরে কোথায় যাবে সেই জিনিসটা রাখতে হয়। যদি এটা আপনি না দিতেন, হারায় যেত, হারায় গেলে তোমার ইয়া হবে না। ঠিক আছে স্যার, এই আর কি। আরেকটা জিনিস হলো, তার মানে প্রথমে থাকতে হয় প্রোডাক্টের ইউনিক ভ্যালু প্রপোজিশন। তুমি এই প্রোডাক্ট দ্বারা ওই মানুষটাকে কি ভ্যালু দিচ্ছ। দেখেন, সুন্দর একটা ভ্যালু প্রপোজিশন লিখছে, সিকিউর, স্পিডি, দ্য ওয়ে ইউর ওয়েবসাইট শুড বি। খুব সুন্দর কথা, সিকিউর, স্পিডি, ভ্যালু প্রপোজিশন, যে ভাই তুমি আমার ওয়েবসাইট নিলে তুমি এই ভ্যালুটা পাবা। ঠিক আছে স্যার। এরপরে দিতে হয় এই যে তোমার সোশ্যাল প্রুফ, এই সমস্ত জিনিসপত্র, তারপরে ফিচার বেনিফিট, এই সমস্ত জিনিসপত্র দিতে হয়। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ওই যে বললাম আউট অফ 10-এর মধ্যে, মানে এটা কিন্তু আমি সিআরওর পার্ট নিয়ে কথা বলতেছি বলছে, একটা ল্যান্ডিং পেজ কেমন হয়, এই কথা নিয়ে আমি নেক্সট টাইম আর কোনোদিন বলবো না, কারণ এর পরবর্তীতে আমাদের এই সমস্ত জিনিসপত্র লাগবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন ধরেন যে, এখন হচ্ছে যে আরেকটা ডাটা আছে, সম্ভবত মিলার নামে এক ভদ্রলোক আছে, উনি একজন সাইকোলজিস্ট, উনি বলছে যে মানুষ প্রথমের দিকে এবং শেষের দিকে দেখে ডিসিশন মেক করে, প্রথম দিকে এবং শেষের দিকে দিকে দেখে ডিসিশন মেক করে, এবং মানুষের ব্রেনও প্রথম দিকের দিককার জিনিস এবং লাস্টের দিককার জিনিস মনে রাখতে পারে। এই জন্য দেখবেন মানুষ প্রথম দিককার জিনিস, ওই যে প্রথম দেখায় যদি না লাগে ভালো, তাইলে হয় না ঘটনা। ঠিক আছে স্যার। আর শেষের দিকে দেখে মানুষ হচ্ছে ডিসিশন মেক করে। এই জন্য দেখবেন ডিসিশন মেক করতে সুবিধা হয়। ওই যে পাশের পাশের ভাবি কেমন বলে, দেখেন সুন্দর সুন্দর ইয়া দিছে, সুন্দর সুন্দর ইয়া দিছে, এবং এরপরে দেখেন একটা কল টু অ্যাকশন, গেট স্টার্টেড, তার মানে প্রথম দিককার এবং শেষের দিকে। এই জন্য দেখেন ও হচ্ছে রিভিউ টিভিউ গুলো উপরের দিকেও দিছে, হ্যাঁ, ওয়েল স্ট্রাকচার্ড, কিন্তু এটা ল্যান্ডিং পেজ, এটা দেখেন উপরের নিচে উপরের দিকে দিছে, এখান থেকে যদি হয়ে যায়, মানে আর 10 জনের 8 জন তো এখান থেকেই চলে যায়, তো এখান থেকে যদি ঘটনা ঘটে যায়, ক্লেম ডিল কাম শেষ। যদি না হয়, সে হয়তো নিচের দিকে পর্যন্ত আসবে, এখানে এসে যেন সে ফিরে না যায়, বাউন্স ব্যাক না করে। ওই ইনফরমেশন দেখেন, এইটা দিছে, গুগলে এত রিভিউ, এখানে ডিরেক্ট কে কি বলছে সেটা দিছে, এরপরে সুন্দর একটা কল টু অ্যাকশন। ঠিক আছে স্যার। এই জিনিসগুলো মাথায় রেখে একটা ল্যান্ডিং পেজ ইয়ে করতে হয়। তাহলে ল্যান্ডিং পেজের প্রথমেই রাখতে হয় কি, ভ্যালু প্রপোজিশন, তারপরে আহ, ওই ইয়া সোশ্যাল প্রুফ, তারপরে মাঝখানে ফিচার বেনিফিট প্রাইসিং, এগুলো প্রাইসিং গুলো তুমি উপরেও রাখতে পারো, যেমন এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রাইসিং, ই কমার্সের কিন্তু কিন্তু প্রোডাক্ট উপরে, প্রাইসিংটা উপরেই রাখে, তাই না? যেমন ধরেন আমরা যদি একটু অ্যামাজনে যাই, এই যে সুলতান দি সাল, ধরেন দেখেন প্রাইসটা, এর প্রাইস কে ভাই, সুন্দর একটা ভ্যালু প্রপোজিশন, সোশ্যাল প্রুফ, প্রাইস কে ভাই, ভাইয়ের প্রাইস করে ভাই, কারেন্টলি আনঅ্যাভেলেবেল, এই জন্য প্রাইস দেখাচ্ছে না। যদি থাকতো তাহলে এখানে প্রাইসটা দেখাতো। ঠিক আছে স্যার। এবং ইয়া, এবং দেখেন তার মাঝখানে কিছু প্রোডাক্ট দেখালো, ফিচার দেখালো, বেনিফিট দেখালো, আবার লাস্টের দিকে এসে, ওই যে লাস্টের দিকে এসে মানুষ ডিসিশন নাই, এই জন্য কে কি রিভিউ দিছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে স্যার, এবার তুমি কিনে ফেলো। ঠিক আছে স্যার। এই বিষয়গুলো তাহলে প্রথমে কি থাকে, ইউনিক ভ্যালু প্রপোজিশন, সুন্দর দেখেন এইটার মধ্যে সমস্ত কিছু উঠে, এটা পারফিউম, কত এমএল, কি কি না আছে সব কিছু দিয়ে দিছে, সোশ্যাল প্রুফ দিয়ে দিল, এখান থেকে পছন্দ। এখানে একটা শর্ট, আরেকটা জিনিস আছে, আরেকজন সাইকোলজিস্ট খুব ভালো কথা বলছে, ভুলে গেছি আমি তার নাম। দেখেন লেখাগুলো প্যারাগ্রাফ আকারে দেয় নাই, লেখাগুলো দিচ্ছে বোল্ড আকারে এইদিকে, এবং ওয়ান বাই ওয়ান লিস্ট আকারে, যাতে মানুষ প্যারাগ্রাফ কেউ পড়ে না বস। এই জন্য দেখেন সুন্দর করে এখানে দিছে, তাই না? তোর পড়তে ভাল লাগতেছে, আরাম লাগতেছে, তাই না? এরপরে রিলিভেন্ট প্রোডাক্ট গুলো দিল, ক্রস সেল আপসেল করলো, দেন আবার দেখেন ইনফরমেশন গুলো সুন্দর করে, দেখেন সুন্দর করে ফিচার, বেনিফিট, প্রোডাক্ট ডিটেলস, এই জিনিসগুলো সুন্দর করে দিচ্ছে, আবার এখানে ইয়া দিচ্ছে যে এটা পড়ার পরে তো কিনে ফেল। ঠিক আছে স্যার। তাহলে আমরা যদি বলি, প্রথম একটা ল্যান্ডিং পেজে কি থাকতে হয়, ইউনিক ভ্যালু প্রপোজিশন। ইউনিক ভ্যালু প্রপোজিশন মানে তোমার প্রোডাক্ট কি, ওই প্রোডাক্ট কি প্রবলেম সলভ করে, কিভাবে করে, কাহিনী শেষ। কি প্রোডাক্ট, তোমার প্রোডাক্ট কি, কি প্রবলেম সলভ করে,
কিভাবে করে, এই তিনটা জিনিসের কম্বিনেশন দিয়ে এইটা লিখতে হয়। ঠিক আছে স্যার? সেটাকে আমরা বলি টাইটেল, অথবা ইউনিক ভ্যালু প্রপোজিশন, অথবা তুমি হেডলাইন, যাই বলো। ঠিক আছে স্যার? তার মানে কি থাকতে হবে এর মধ্যে? তোমার প্রোডাক্টটা কি? লা সুলতান দি সালভা। তারপর এটা কি? পারফিউম। কতটুকু মাল আছে? এতটুকু মাল আছে। এই যে অমুক তমুক লিখছে আর কি। ঠিক আছে স্যার? এবং কিভাবে তোমার এই প্রবলেমটা সলভ, তার মানে পৃথিবীর যত প্রোডাক্ট আছে, কোনো যে আমরা গত ক্লাসে বললাম, পৃথিবীতে যত প্রোডাক্ট আছে কারো না কারোর কোনো না কোনো প্রবলেম সলভ করতেছে। তাহলে প্রোডাক্ট কি, কিভাবে হচ্ছে যে আমরা ইয়ে কি কি বললাম আমি ভুলে গেছি। ঠিক আছে, যা বলছে একবার আর হবে না। ঠিক আছে, ভুলে গেছি। এই জিনিসগুলো মনে রাখবে, হ্যাঁ? এটা নিয়ে ইউনিক ভ্যালু প্রপোজিশন লিখতে হয়। এরপরে ইনফরমেশন, তাহলে প্রথমে ইউনিক ভ্যালু প্রপোজিশন, তারপরে সোশ্যাল প্রুফ, প্রাইসিং, ফিচার অ্যান্ড বেনিফিট অ্যান্ড ফিচার। দেন নিচের দিকে ক্রস সেল আপসেল করতে পারে, যেমন এরা করছে, ক্রস সেলিং করতেছে, মানে ওই প্রোডাক্ট নিতে এসে রিলেটেড ওই প্রোডাক্টও পেতে পারে। এরপরে হচ্ছে যে আপনি আরেকবার হচ্ছে লাস্টের দিকে ওই প্রোডাক্টের ডিটেল, ফিচার, এগুলো দিয়ে পাশে এবার এটা দিয়ে এরকম একটা ল্যান্ডিং পেজ হতে হয়। সব ধরনের ল্যান্ডিং পেজ। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে বস এইটা তো আসলে সবারই তাই। আসলে সবার যা তাই করতে হয়, আপনার উপস্থাপনা একটু ভিন্ন হবে, কারণ একটা ডাটা আছে কি জানেন? মানুষ যেভাবে অভ্যস্ত ঠিক ওই রকম জিনিসই চায়। এই জন্য ধরেন আপনি ই কমার্স ওয়েবসাইট কোনোদিনও খুব বেশি ডিফারেন্ট করতে পারবেন না। যে ওয়েবসাইটটা মোস্ট পপুলার ওইটার রিলেটেড আদলেই করতে হয়, কারণ মানুষ ওইটাতে অভ্যস্ত। এইটা তার সাইকোলজিক্যাল থিং, এটা আমার আপনার কথা না। ঠিক আছে স্যার? এইটা সাইকোলজিস্টদের কথা, যে মানুষ যেটা দেখে অভ্যস্ত ঠিক সেই রিলেটেড জিনিসই যে চায়। এই জন্য দেখবেন যে পৃথিবীর সমস্ত ওয়েবসাইট, এই ই কমার্স ওয়েবসাইটে দেখবেন যে কাছাকাছি, হ্যাঁ, কাছাকাছি। এটাকে বলা হচ্ছে জ্যাকবস ল। জ্যাকব নামে একজন সাইকোলজিস্ট আছে, উনি রিসার্চ করে দেখছে মানুষ আসলে যা এক্সপিরিয়েন্স করে সেই রিলেটেড জিনিসের সিমিলারিটি সব সময় সে খোঁজে। এই জন্য দেখবেন ওয়েবসাইটে, আপনি দেখবেন পৃথিবীর এক এক ক্যাটাগরির ওয়েবসাইট দেখবেন যে খুব বেশি পার্থক্য না, এই 10%, 20% কাছাকাছি। এটা কাছাকাছি রাখতে হয়, কারণ যে সমস্ত ওয়েবসাইটে পায়োনিয়ার যারা, তাদের কাছাকাছি রেখে একটু ইউনিক করে ফেলা আর কি। কারণ মানুষ প্রথমে যেটা এক্সপেরিয়েন্স করে ওই রিলেটেড জিনিসের সে সব জিনিসের মধ্যে ওই রিলেটেড সিমিলারিটি খোঁজে। কে বলেছে? জ্যাকবস ল। দ্যাটস দ্য থিং। ফাইন। এবার আমরা মোটামুটি তাহলে বুঝে গেলাম আর কি, হ্যাঁ, ল্যান্ডিং পেজে কি কি থাকতে হবে এই কথাটা এখানে আছে, হ্যাঁ। ল্যান্ডিং পেজের একটা, এই যে একটা স্ট্যান্ডার্ড ল্যান্ডিং পেজ কেমন হতে হয় সেই কথা। এই যে ইউনিক প্রোডাক্ট নেম, ডেসক্রিপটিভ প্রোডাক্ট নেম, ইউজ কেস, কিওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করা, ক্লিয়ার ডেসক্রিপশন, ফিচার, বেনিফিট বুলেট পয়েন্ট আকারে দেয়া, ইমেজগুলো হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করা, প্রাইস ব্যবহার করা, মাঝখানে একটু হোয়াইট স্পেস রাখা যাতে আরাম লাগে, সোশ্যাল প্রুফ, টেস্টিমোনিয়াল রিভিউ মারা। ঠিক আছে স্যার? এই যে বিভিন্ন ধরনের যে মানি ব্যাক গ্যারান্টি ফ্যারান্টি এগুলো দেয়া। ঠিক আছে? সিটিএ ব্যবহার করা, অফকোর্স। সিটিএ ওই যে যেটা বললাম আর কি, নেভিগেশন, কোথায় ক্লিক করবে, সিপিএ। ঠিক আছে স্যার? এই জিনিসগুলো থাকতে হয় আর কি। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হয়, ওই কালারটা একটু সাইকোলজিক্যালি ব্যবহার করতে হয় আর কি। কালার সাইকোলজিটা কিরকম, যে আমরা যদি এখানে একটু ক্লিক করি, দেখেন সুন্দর ইয়ে আছে, মানে মানুষের যেমন ধরেন আমরা যদি এটা একটু দেখি, এটা যদি আমরা একটু দেখি, আমি আসলে দেখাতে চাচ্ছিলাম, হ্যাঁ, এই যে এইগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ার্ম কালার, এইগুলোকে আমরা বলি হচ্ছে কুল কালার। তার মানে এই ওয়ার্ম কালার গুলো যখন মানুষ দেখে, ওই ব্রেনে হচ্ছে যে একটু উত্তেজনা তৈরি হয় আর কি। তখন এই জন্য দেখবেন এই ওয়ার্ম কালার গুলো আমরা বিভিন্ন সিটিএ বাটন টাটন গুলোতে ব্যবহার করি, যাতে আমরা চাই যে ও উত্তেজিত হয়ে ক্লিক মারে আর কি। ঠিক আছে? আর কুল কালার এবং ওয়ার্ম কালারের কম্বিনেশন করেই আসলে একটা ব্র্যান্ড কালার তৈরি করতে হয়। কিরকম? যেমন ধরেন এইটাকে আমরা বলি কালার হুইল। তার মানে এই ব্লু, এই ব্লু কালারটার সাথে অরেঞ্জ তুমি ব্যবহার করতে পারো, এইটা হচ্ছে যে ইয়া হয় আর কি। মানে এটাতে কি বলে, যে এই কালার হুইল, যেমন ধরেন যে যখন আমরা কম্বিনেশন করি, ব্লুর সাথে তুমি অরেঞ্জ ব্যবহার করো, রেডের সাথে গ্রিন ব্যবহার করো, যখন তো, যেমন ধরুন আমরা এই একটা ওয়েবসাইট, তাই না? তো এর তো একটা কালারের থিম আছে না? যেমন অ্যামাজনের এটা সাদা এবং এই যে অরেঞ্জ, তাই না? এই কালার প্যালেটের উপরে দেখবেন যে ওর মার্কেটিং ম্যাটেরিয়াল, মানে
ওর ওর ধরো যত কন্টেন্ট বলো, ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখবে এই কালার। যেমন বিকাশের ফেসবুক পেজটা আজকে ভিজিট করবেন, লাক্সের আছে ফেসবুক পেজটা দেখবেন, ওর কালার থিমের উপর ভিত্তি করে কন্টেন্ট টন্টেন্ট গুলো তৈরি করে আর কি। এইগুলো যখন ব্র্যান্ড তৈরি করে তখনই এই কালার হুইল থেকে বেছে নেয় আর কি। ঠিক আছে স্যার? তো এইগুলো হচ্ছে যে সাইকোলজিক্যাল কালার, বা এগুলো হচ্ছে মানুষের এই মাথায়, কিরে ভাই মালটা হ্যাঁ, যেমন এইগুলো আর কি। ঠিক আছে স্যার? এরকম আর কি। যেমন ধরেন আপনি আবার এইগুলোর মধ্যে যেমন এইটার সাথে এইটা এইটা এইগুলো নিয়ে একটা কম্বিনেশন করতে পারেন, এইটার সাথে এই কালার কম্বিনেশন করতে, অথবা পাশাপাশি করতে পারেন, অথবা অপোজিট কালার যেমন এইটার সাথে এইটা মেলে। ঠিক আছে স্যার? এই কালার হুইল দেখে এইভাবে করতে হয় আর কি। ঠিক আছে স্যার? এতটুকু বলে দিলাম। সিআর কোর্সটাতে আমরা আরো বিস্তারিত আলোচনা করেছি। এই কথা বলার মানে এই নয় যে সিআরএ কোর্স বেচতেছি ভাই, খারাপ ভাবে নিবেন না। ঠিক আছে স্যার? নেওয়ার দরকার নেই। এখানে যতটুকু পড়েছে এটুকু পড়লে মোটামুটি বেচতে যাওয়া যাবে। এই জিনিসগুলো একটা ল্যান্ডিং পেজে থাকতে হয়। ঠিক আছে স্যার? তাহলে আমরা এখন পর্যন্ত কি কি পড়লাম সেটা যদি একটু দেখার চেষ্টা করি, যে আমরা মোটামুটি এগুলোর স্ট্যাটিস্টিক্স দেখেছি, এগুলো বাদ দেন কোথায় কোথায় অ্যাড ফ্যাড দেখায় সেগুলো দেখেছি। হ্যাঁ, তারপরে গুগল এডস প্ল্যাটফর্ম কি জিনিস, সার্চ নেটওয়ার্ক কি জিনিস, ডিসপ্লে নেটওয়ার্ক কি জিনিস, সার্চ পার্টনার কারা, ডিসপ্লে পার্টনার কি জিনিস, এটা গুগল এডস কিভাবে কাজ করে, এই পর্যন্ত মোটামুটি মনে হয় আমরা পড়ে ফেললাম আর কি। ঠিক আছে স্যার? দেখি এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন টশ্ন আছে কিনা। এই আমাদের এত লোক মাত্র 234 জন, তাহলে বাদ বাকি লোকগুলো কই ভাই? এরা কি টাকা পয়সা দেয় না নাকি? ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম, করুন। ভাই আপনি যে বলেন যে অ্যাড স্কোরের উপর বেস করে আমি যে গুগলে বিট করতেছি সেটা আমার স্পন্সর অ্যাডে র্যাঙ্ক করে দেয়, আর এখানে ল্যান্ডিং পেজের ভিতর আমার ছবি কন্টেন্ট কোয়ালিটি ম্যাটার করে। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে গুগলে কি ভাই আমার কোয়ালিটি স্টোরটা কি স্কোরকে আমাকে দেখায় দেয় যে আমার হ্যাঁ, ল্যান্ডিং পেজের এটা স্কোর কত? একটু পরে, এই প্রশ্ন আনসার আপনি একটু পরে পাবেন। নেক্সট। ওকে ভাইয়া। ওকে ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল। হুম আচ্ছা, ওই যে স্যার বললেন সার্চ এর ক্ষেত্রে, যে স্যার এই ক্ষেত্রে কি কোনো পার্টনার নেটওয়ার্ক থাকে? আমি তো হুম মানে হুম ভাবছিলাম গুগল সার্চে শুধু সার্চ আছে। নেটওয়ার্ক। গুগল সার্চের অনেক, গুগল সার্চের ইয়াহু গুগল সার্চের পার্টনার। তারপর এওএল আছে না, আমেরিকান অনলাইন একটা সার্চ নেটওয়ার্ক, ওটাও এর পার্টনার। এরকম 100 150 আছে। থ্যাংক ইউ স্যার। খুঁজে বের করবেন, আছে। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে, 1 মিনিট বস, কেউ কি গ্রুপে বলছে যে আমি লগ ইন ঢুকতে পারছি না? বস হ্যাঁ, একজন করে। পরের প্রশ্নে। বস গুগল সার্চে গিয়ে গুগল অ্যাডস তো যেগুলো আমরা অ্যাডস করি এগুলো তো প্রথম দিকে আসতেছে, বাট এসিও করে তো এটা তো প্রথম দিকে নিয়ে আসা যায়। তাহলে স্যার এটা আসলে গুগল অ্যাডস এবং এসিও এর মধ্যে আসলে ঘটনাটা কি? খুব ভালো প্রশ্ন। আচ্ছা, গুগল অ্যাডস এর বিজ্ঞাপন কিন্তু দেখায় ওই অর্গানিক্যালি ভাবে যেভাবে আসে, এসিও যেভাবে আসে তার উপরে। এক, 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, এই উপরে যে অ্যাড গুলো দেখায়, এখানে যদি 100 জন দেখে তাহলে 63% ক্লিক করে। আমার কথা না, গুগলের কথা। তার মানে অ্যাড গুলো অর্গানিক যেগুলো আসে তারও উপরে দেখায়, এবং এখানে 100 জন দেখলে অ্যাড, মানে এখানে ক্লিক রেট হচ্ছে 63%। ঠিক আছে স্যার? 2 নম্বর উত্তর। বস জি। 3 নম্বর ওয়েট, 3 নম্বর উত্তর হলো যে এসইও আপনি করবেন না তা কিন্তু না। যখন আমরা ফুল ডিজিটাল মার্কেটিং এর প্ল্যান করি, সেখানে আমাদের গুগল অ্যাডস থাকবে, ফেসবুক অ্যাড থাকবে, আমরা রিসার্চ করে নিব কোথায় আমার অডিয়েন্স আছে, টিকটক অ্যাড থাকবে, ইউটিউব অ্যাড থাকবে, এসইও থাকবে, সবকিছুই থাকবে। ঠিক আছে স্যার? বাট এসইও ধরেন আজকে আপনি শুরু করলেন, কালকে কি আপনার র্যাঙ্কিং এখানে আসবে না? তাহলে একটু সময় সাপেক্ষের ব্যাপার। ঠিক আছে স্যার? আবার আপনার কি সবগুলো কিওয়ার্ডের এগেনস্টে আপনার কি আপনি র্যাঙ্ক পাবেন অর্গানিক্যালি এসইও? যে কারণে আমাদের গুগল অ্যাডস চালাতে হয়। আনসারটা কি পাওয়া গেছে না যায় নাই? ওকে বস, ধন্যবাদ। বস আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, হ্যালো। হ্যাঁ, শুনতেছি ভাই, বলে ফেলেন। হ্যাঁ, ওই আপনার ল্যান্ডিং পেজের যে আপনার হচ্ছে আহ, লেখার ইয়েগুলো, সেগুলো কি আমাদের লিখতে হবে নাকি আমার ক্লায়েন্ট ইয়ে করে দিবে? আচ্ছা, ল্যান্ডিং পেজে কি থাকবে এটা ক্লায়েন্টই করে দিবে। বাট আপনাকে এইটা দেখে, এই যে আমরা যে জিনিসটা পড়লাম না, পড়ে শিখলাম, আপনাকে দেখতে হবে
যে আমার ল্যান্ডিং, আমার গুগল অ্যাডস এর জন্য এই হলো আমার রিকোয়ারমেন্ট, ল্যান্ডিং পেজটা এরকম আছে কিনা। যদি না থাকে, এটাকে বলে গুগল অ্যাডস এর অডিট। যদি না থাকে, আপনি সুন্দর করে বলবেন যে ভাই তোমার কি বলে, তোমার এখানে ইমেজ ঠিক না, এখানে তুমি বেশি লেখা, হোয়াইট স্পেস ঠিক মতো ব্যবহার করো নাই, তোমার উপরের দিকে এটা দাও, প্রাইসটা একটু উপরে দাও, হ্যাঁ, ফিচার বেনিফিট তুমি ইয়া করে দিছো। এই যেভাবে থাকার কথা ওইভাবে যদি না থাকে, আপনি তাকে সাজেস্ট করবেন, বাট এটা করবে কি? ক্লায়েন্ট করে। ঠিক আছে স্যার? ওকে বস। আমরা এটা শিখলাম কেন? কারণ ক্লায়েন্ট তো দিন শেষে ধরবে, ভাই তোমার $1000 দিচ্ছি, তুমি আমার কয়টা সেল এনে দিচ্ছ, তোমার ভাই ওয়েবসাইটে লোডিং টাইম ঠিক নেই, নেভিগেশন ঠিক নাই, ল্যান্ডিং পেজে যে সমস্ত মাল ম্যাটেরিয়াল থাকার কথা সেগুলো ঠিক নেই, তো এগুলো আমাকে বুঝে নিতে হবে, যে কারণে এত বক বক করো। জি বস। বস, হুম। সার্চ নেটওয়ার্ক বলতে যে যে নেটওয়ার্কে সার্চ অপশন থাকে। সার্চ অ্যাড দেখায়। আমরা কিন্তু অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছি। তার মানে যে যে ওয়েবসাইটে এসে যেখানে সার্চ অ্যাড দেখায় সেটাকে আমরা বলি সার্চ নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্ক। অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছি ভাই। ওকে বস, ঠিক আছে। সব জায়গায় থাকে, মানে সব জায়গায় কিন্তু সার্চের অপশন থাকে। এই যে এখানেও তো সার্চের অপশন আছে, তার মানে কি এটা কি গুগলের সার্চ? নো, এটা ওর ইন্টারনাল সার্চ। একটা ডেটা আছে কিন্তু 35% মানুষ ইন্টারনাল সার্চ ইউজ করে প্রোডাক্ট খোঁজে। সিআরও কোর্সটাতে সুন্দর করে এগুলো বলা আছে, বাদ দেন, ফরগেট ইট। তারপরে মিউট করেন একজন, ডাবল শোনা যাচ্ছে। সেকেন্ড প্রশ্ন। বস, কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে গুগল অ্যাডস খুব কার্যকরী হবে? বুঝিনি। স্যার, কোন ধরনের ব্যবসার জন্য বা কোন ধরনের প্রোডাক্টের জন্য, সার্ভিসের জন্য গুগল অ্যাডস খুব কার্যকর হবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে, আপাতত মিউট করেন। এই প্রশ্নটার আনসার যদি আপনি অ্যানালিটিক্যাল হতেন, এই প্রশ্নের আনসার আপনি নিজেই দিতে পারেন। কিভাবে? এই যে আমরা বললাম কিওয়ার্ড, তো যে ধরনের বিজনেসের ক্ষেত্রে এরকম ওই কিওয়ার্ডের সার্চ হয়, সেই ধরনের বিজনেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সিম্পল। আমাকে বলার দরকার নাই এটা হচ্ছে যে ফ্যাশন বিজনেসের জন্য ভালো, এটা সফটওয়্যার বিজনেস, সার্চ প্রোডাক্টের নো। দেখতে হবে যে প্রোডাক্টের, যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করো, ওই প্রোডাক্ট বা সার্ভিসের ওই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করে কিনা। আমরা পরবর্তীতে দেখবো যখন কিওয়ার্ড রিসার্চ শিখবো। যেমন আমরা দেখতেছি ওয়েব হোস্টিং কিওয়ার্ডে প্রচুর সার্চ হয়, ওয়েব হোস্টিং, ইমেল হোস্টিং নিয়ে প্রচুর সার্চ হয়, দেখেন। তারপরে এই বিজনেসের জন্য প্রযোজ্য, আপনি দেখেন। ঠিক আছে স্যার? এর বাদেও প্রযোজ্য, কারণ তোমার ইন্টেন্ট বেস এটা, তোমার ইয়া আছে না, ইন্টারেস্ট বেস আছে না। তো পৃথিবীর আসলে 600 কোটি 800 কোটি মানুষ, সবার কোনো না কোনো প্রোডাক্ট ইন্টারেস্ট আছে। ওই ইন্টারেস্ট নিয়ে কোনো না কোনো ভাবে সে ইউটিউবে সার্চ দিবে, কোনো একটা ব্লগ সাইট করতে যাবে, ওই রিলেটেড কোনো অ্যাপে যাবে, তখন সে অ্যাড দেখবে, যে ডিসপ্লে অ্যাড দেখবে। ঠিক আছে স্যার? তার মানে ওই কিওয়ার্ড লিখে যদি সার্চ নাও হয়, তাও কি গুগল আর্থ দুনিয়া থেকে হারিয়ে যাবে না। ইন্টেন্ট বেস টার্গেটিং থাকবে, তখন তুমি ইউটিউবে দেখাবা, এই যে বিভিন্ন প্রথম আলো টলের হাজারো ব্লগ সাইটে দেখাবা, মোবাইল অ্যাপের মধ্যে দেখাবা। কথা কি বোঝা গেছে না যায় নাই? ওকে বস। এটা আপনারই বোঝা উচিত ছিল। এই জন্য একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, এই অ্যানালিটিক্যাল সেন্স বস, আমাদের আরেকটা তুলতে কোশ্চেন হবে। কিওয়ার্ড নিয়ে। জি স্যার। অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চ আর এসইও কিওয়ার্ড রিসার্চ কি সেম নাকি দুইটার না, মধ্যে ডিফারেন্স আছে? না, একটু ডিফারেন্ট আছে। এসিওতে আমরা অনেক জিনিস, এই 22-23টা আইটেম খুঁজে বের করি, আর এখানে আমরা এত কিছু করি না, আমরা দেখবো না, আচ্ছা বস, হয়তো একটা এগুলো আসবে। আমার একটা কোশ্চেন ছিল। হুম। বস, এই আমরা যখন সার্চ টার্মের রিপোর্ট দেখি, তখন দেখায় হচ্ছে যে সার্চ টার্ম টোটাল, এবং হচ্ছে সাথে দেখা যাচ্ছে আদার সার্চ টার্ম। এই আদার সার্চ টার্ম বলতে কোন এখানে জায়গা? কোন কোন ধরনের জায়গা? সার্চ টার্মটা বোঝায়? কোন জায়গা? বস, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যখন আমরা সার্চ টার্মের রিপোর্ট দেখি। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে সার্চ টার্মের রিপোর্ট দেখি? ও, ওই যে ইয়া, মানে আমরা যে কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাড অ্যাড রান করার পাশাপাশি, পরে হ্যাঁ। বস, অ্যাড রান করার পরে মানে আদার সার্চ টার্মটা যেটা দেখায় ওইটা কি এই ভাই একটু গুগলের ধৈর্য ধরেন, পার্টনার ভাই সার্চ ভাই টার্ম? ভাই ভাই ভাই, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। এই জিনিসগুলো আমাদের এমনি আসবে সামনে, কিওয়ার্ড রিসার্চের সময় কিন্তু আমরা এই জিনিসগুলো আসতো। ওইটা দেখায় যে ভাই আপনি যে কিওয়ার্ড গুলো দিয়েছেন এর বাদেও কোন কোন কেউ যে ফ্রেজ ম্যাচ আছে, ব্রড ম্যাচের কারণে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আসছে, সেগুলো আদার। আর না না বস, আমি এটা বলতে চাচ্ছি না, মানে কোনটা? নিচে যখন আমরা টোটাল রিপোর্টটা দেখি, তখন ওইখানে দেখা যায় আদার সার্চ টার্ম নামে একটা জিনিস দেখায় যায়, তখন ওইখানে যখন মাউস হুবার আচ্ছা, নেই। আপনি ওই সময় দেখায় না? ঠিক আছে বস, ওই অবশ্যই। সময় দেখায়। তারপরে এইটুকুর মধ্যে প্রশ্ন আমরা থাকি। এখন বস, বস একটা কোশ্চেন বস, হচ্ছে। হ্যাঁ। হ্যালো। আমরা যে 4 ধরনের অ্যাড আজকে দেখলাম, সবচেয়ে ভালো কাজ করে কোনটা? সবগুলোই ভালো কাজ করে।
এক আচ্ছা আচ্ছা। একজনের পারপাস এক এক রকম। এগুলো আমরা শিখবো পরবর্তীতে। ধরুন ই কমার্সের জন্য শপিং এর বেস্ট, বাট এর মানে কি পারফরমেন্স ম্যাক্স কাম ভালো চলে না? অবশ্যই ভালো চলে। এটা আমরা দেখবো না, আমরা পরে বুঝবো না। আচ্ছা গেল। এখন আর প্রশ্ন মনে হয় ফাও প্রশ্ন হবে, বাদ দেন। বস, ল্যান্ডিং পেজের যে আহ, ইটা স্পিড এটা চেক করার জন্য কি করার প্রয়োজন? জিটি ম্যাট্রিক্স নামে আছে, জিটি ম্যাট্রিক্স যে গুগলের একটা টুল আছে, ওইটাতে দেখবেন। জি, আসসালামু ধন্যবাদ। আলাইকুম স্যার। যে একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে বস হ্যালো, হুম, এইটা দিয়ে, হ্যাঁ। কোশ্চেনটা আমার যে অ্যাড যে ফরম্যাটটা আমি করলাম এই ফরম্যাটটা কতটুকু জি ঠিক বস। হয়েছে, কি কোনো মানদণ্ড আছে কিনা। বুঝিনি ভাই, আরেকবার বলেন তো, কথাটা আমরা শুনতে পারলাম না। মানে আমি অ্যাড এর যে একটা ফরম্যাট তৈরি করলাম এই ফরম্যাটটা ঠিক হয়েছে কিনা এটা বোঝার কি কোনো মানদণ্ড আছে কিনা। হ্যাঁ, মানদণ্ড আছে। এটা আমরা শিখবো না পরে। আপনি নিজেই বুঝবেন যে আপনি ঠিক লিখতেছেন কি ভুল লিখতেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হুম। স্যার, অভয় দিলে একটা মানে কথা বলবো। তাড়াতাড়ি করে ফেলেন, সময় কম। স্যার, এখানে তো আমরা অনেকজন প্রায় 300 জনের মধ্যে অ্যাড আছি। কাইন্ডলি আপনি যেগুলো পড়ান, মানে ক্লাস নেন বা বিগত ক্লাসগুলো, এগুলো বিষয়ে কোশ্চেন করলে দেখা যাচ্ছে আমরা যারা নতুন আছি তারা মানে উৎসাহ পাই। এখন যদি অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে দেখা যাচ্ছে আমরা আসলে নিরুৎসাহ হই। তখন মনে হয় যে আমরা আসলে মনে হয় অনেক কিছুই জানি না। ভাই, এই কথাটা আপনি না বললেও হতো। আপনি তো প্রথম দিনই মোটিভেশন দিয়ে দিলাম যে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ নিয়েছে। এ কথা গত ক্লাসে বলেছিলাম না? তো এটা নিয়ে আপনি এত হোপলেস হচ্ছেন কেন? এর মধ্যে যত অনেকেই অনেক বেশি পারে, সে দেখবেন কিছুই পারে না, আপনি দেখবেন সবার আগে ভালো কাজ করতেছে। এগুলো নিয়ে আপনি এত হোপলেস খান কেন ভাই? তাই না ব্যাপারটা? এই প্রশ্ন করলে অনেক কিছু জানা যায়, করুক, না, সমস্যা নেই। তবে আমি একটু ফোকাস থাকার চেষ্টা করি আর কি, তাহলে ক্লাসের শৃঙ্খলাটাও থাকে। ফোকাস থাকলে যে আমরা ওইটুকুর মধ্যে প্রশ্ন করি, যেমন ওরা যে প্রশ্নগুলো করেছে না, এই প্রশ্নগুলোর জবাব এই ক্লাসের মধ্যে অটোমেটিক পাবে, 5 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার ক্লাসে। তোরা হয়তো একটু দেখে আসছে বলে এই কথাগুলো বললো আর কি, বাট এই প্রশ্নগুলোর জবাব এমনিই পাবে, ক্লাসের মধ্যেই থাকবে, আর প্রশ্নও করতে হবে না। তো করে মা- ফেলছে, ঠিক আছে, এই জন্য তো আমরা তাকে স্কিপ করে দিলাম যে ঠিক আছে ভাই, আপনি আনসার পাবেন। এভাবেই চলতে হবে ভাই। মাঝে মধ্যে বস প্রশ্ন না করে নীরব থাকাও বেটার, কারণ সবার প্রশ্নের মধ্যে আমার প্রশ্ন থাইকা যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটু পড়ি নাকি? আরেকটু পড়বো কি পড়বো না, একটু ইয়েস লাইন তো। পড়বো কি পড়বো না, ও এটাও বন্ধ করে দিছি না। আরেকটু পড়বো কি পড়বো না, আরেকটু পড়ি না? আচ্ছা, ঠিক আছে। ওকে, 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 ওকে। আচ্ছা, এবার আমরা তাহলে আরেকটু আমরা পড়ি। সেটা হলো যে আরেকটু আমরা পড়ি, সেটা হলো ওই র্যাঙ্কিং ফ্যাক্টরে যে একটা প্রশ্ন ছিল, এটা আমরা আজকে শেষ করে ফেলি আর কি। তাহলে আমাদের আচ্ছা একটা আমরা কাজ করি, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ি, আজকে আমরা শর্টকাটে মাইরা দিই আর কি। আমরা গুগল অ্যাডস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, কারণ একটা হোমওয়ার্ক তো আসলে থাকতে হবে, তাই না? আমরা একটু গুগল অ্যাডস লিখে সার্চ দিয়ে দিই গুগলে। দেওয়ার পরে মোটামুটি আমরা এই যে ads.google, এটাতে আমরা একটু চলে যাই। তো এটা আমরা একটু এখানে রেখে দিই। এটা করে আজকে শেষ করে দেবো আর কি, হ্যাঁ। ফাইন। আচ্ছা, এরপরে এখানে কি দেখাচ্ছে? স্টার্ট নাও সাইন ইন। আমরা স্টার্ট নাওতে ক্লিক করি, বা সাইন ইনে ক্লিক করলেন। গুগল অ্যাডসে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যেটা লাগবে সেটা হলো একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্টে প্রথমে ব্রাউজারে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যে স্টার্ট নাওতে অথবা সাইন ইনে ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে। আমি একটু ইয়া করে আমি ধরেন এই অ্যাকাউন্টটাতে যাই আর কি। হুম। আমি একটা একটা নতুন মেল নিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, নো, এটা নিলে হবে
এটা তো দেখি একটা কোনো একটা মেসে মনে হয় খোলা আছে। আচ্ছা বাদ দেন, আমরা ধরো সুইস অ্যাকাউন্ট করে উম, এখান থেকে একটা বস্তির মেয়ে জোমেলা @gmail, could not find the আহ, নতুন মেল হলে ভালো হতো, দেখে জানি কি অবস্থা। একই কথা, তারপর আমরা এখানে যাই। আচ্ছা আমরা এটা দিয়ে যাই, ধরে নেন। আসলে যেটা হবে সেটা হলো যে, যেমন এখানেও একটা অ্যাকাউন্ট আছে আর কি, হ্যাঁ, যেখানে এরকম দেখাচ্ছে। আপনাদের আসলে যদি কোনো জিমেইলে না থাকে তখন এরকম দেখাচ্ছে, এরকম আসবে, হ্যাঁ। তো এরকম আসবে। তো আমাদের স্বভাব চরিত্র একটু খারাপ, তো যে কারণে হচ্ছে গুগল অ্যাডস মোটামুটি হচ্ছে যে বিলিং মেথড ছাড়া, মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এগুলো অ্যাড করা ছাড়া ইয়ে করতে দেয় না আর কি। কি করতে দেয় না? অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। বাট ইন্ডিয়া রিজন ব্যবহার করে আমরা মোটামুটি খুলতে পারি, কারণ এখানে তো আসলে সবার ক্রেডিট কার্ড নাই। তাহলে সে আসলে প্র্যাকটিস করবে কিভাবে, তাই না? যেমন কোর্সে আমরা, কোর্সে একটা জিনিস খুব মজার, মানে বাংলাদেশে এটা খুব ভালো চলে। দেখবেন যে পৃথিবীর অনেক কোর্স আছে, সেখানে রিয়েল লাইফ কোনো প্রজেক্ট দেখায় না, দেখাইলেও জাস্ট লাস্টের দিকে হালকা একটু দেখায়। বাট বাংলাদেশে একটা ইয়া হয়েছে যে রিয়েল লাইফ প্রজেক্ট দেখাতে হবে, কারণ হচ্ছে ওই যে কালকে একজন ইয়া করে ফেললো, মেন্টরদের একটা ইয়া, যেমন মেন্টররা পোস্ট দেয়। কিরকম পোস্ট? কে কাজ করে সেটা দেখে মেন্টর চুজ করবেন, কিরকম কাজ করে, সে কেমন পড়ায়, এই জিনিসগুলো দেখবেন। ভাই আমি কাজ করি না, আমার বাংলাদেশে যত স্টুডেন্ট আছে তারা অনেক কাজ করে। করি না, এক সময় করতাম, এখন করি না। করি না ঠিক একেবারে তাও না, কম। বা ন্যাশনালি ধরেন। তো এই যে এই কথাগুলো যে বলে যে সে কাজ করে কিনা দেখতে হবে, ভাই আমি তো কাজ করি না, আমার স্টুডেন্টকে সাকসেস নাই, বহু লাভ আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে মোটামুটি একটু নাম টাম দিয়ে নিন আর কি। আমি ধরেন আপাতত লারিভ দিয়ে রাখলাম। ওয়েবসাইটটা হচ্ছে আমরা লারিভ ক্রেজের এটাই দিই, larivcrez.com ধরেন দিলাম। হুম, দিচ্ছি আর কি, ইচ্ছা মতো। আমরা একটু নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এগুলো যা বলতেছে, আমরা এটাও নেক্সটে চলে যাই। আমরা জানি না এগুলো, হ্যাঁ, জানার দরকারও নেই আপাতত। এটা ধরেন একটু স্কিপই করলাম, যত স্কিপ করা যায়। এটাও ধরেন স্কিপ করলাম, এটাও ধরেন স্কিপ যতটুকু করা যায়। লিভ ক্যাম্পেইন, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, হ্যাঁ, এই এই দেখেন এখানে আসছে কান্ট্রি। তো বাংলাদেশে যদি আমরা নেক্সট করি বা ইউএসএ বা অন্যান্য যে কোনো দেশে যদি আমরা নেক্সট করি, তাহলে মোটামুটি পেমেন্ট মেথড ছাড়া অ্যাকাউন্ট খুলতে দেয়। তো এই ক্ষেত্রে ওই যে আমরা একটু ইন্ডিয়া ব্যবহার করি আর কি, এখন পর্যন্ত করা যাচ্ছে। এটাও গুগল এক সময় জানবে, তারপরে হচ্ছে এটাও বন্ধ করে দিবে আর কি। তো এখানে কারেন্সিটাও একটু ইন্ডিয়ায় দিয়ে নিয়ে আর কি, ইন্ডিয়ান রুপি আর কি, INR। তা নাহলে আবার খুলতে দেয় না। তবে একটু নেক্সট করি, কন্টিনিউ করি। করার পরে আমরা মোটামুটি এখানে দেখেন একটা ইয়া দিচ্ছে, এইখানে আপনার পেমেন্ট মেথডটা ক্রিয়েট করবেন। এটা অর্গানাইজেশনের জন্য হতে পারে, পার্সোনাল হতে, ইন্ডিভিজুয়াল হতে পারে। আমরা ইন্ডিভিজুয়ালি করতেছি আর কি। বাট সাধারণত ক্লায়েন্টের ক্ষেত্রে তারা ওই ইয়ে করবে আর কি, অর্গানাইজেশনের জন্য করবে, মানে যে বিজনেস বা যে ব্র্যান্ডের জন্য করবে সেই অনুযায়ী আমরা একটু ইয়ে করতেছি। এইখানে আমরা একটু অ্যাড্রেসটা দিয়ে দিই আর কি, হ্যাঁ, ধরেন যে কলকাতা অ্যাড্রেস, এটা একটু লিখে যেটা পান সেটাই নিয়ে নিয়ে আর কি, হ্যাঁ, ধরেন আমি এটাই নিয়ে নিলাম। সাউথ সিটি মল, এটা পুরোটাই কপি করে নিই। সাউথ সিটি মল এটা নিয়েন, বা যে কোনো এটা নিলেও হবে, অন্যান্য নিলেও হবে। আমরা ধরো এটার নাম, ঠিক আছে, লিগাল নেম এটাই থাকলো, আমরা এটা দিয়ে দিয়ে সাউথ সিটি নেম।
টাউন বা সিটি ধরো কলকাতা দিয়ে দাও, তারপরে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলও দিতে পারেন, ধরেন আমি পিনকোড এইটারে আপনি ধরেন ওয়েস্ট বেঙ্গলই দিয়ে দেন। এটা ওইখানে দিয়ে, তাহলে এখানে আর ওয়েস্ট বেঙ্গল দেওয়ার দরকার নেই, বা থাকলেও অসুবিধা, এটা অ্যাড্রেস হলেই হলো, ঠিক আছে। এই আর ইন্ডিয়া তো বোঝাই যাচ্ছে, ইন্ডিয়া না দিলেও অসুবিধা নেই, ঠিক আছে। ভাই একটা ক্রিয়েট করে ফেলেন আর কি। আল্লাহ, ক্রিয়েট করতে কেমন দেয়? আচ্ছা, ব্যাংকের কথা বলছে, এগ্রি করলাম, এগ্রি করার পরে সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা, এটারে আমরা হচ্ছে পার্সোনালাইজ মেসেজ চাই কিনা, না চাই না, এই আর কি। কি বলছে ভাই? আচ্ছা, এখান থেকে এই যে ব্যাংক ট্রান্সফারটা সিলেক্ট করে দেবেন, ওই পেমেন্ট পেমেন্ট প্রোফাইলটা ক্রিয়েট করার পরে এখানে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড দিয়েন না, ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে দিয়েন, দেন সাবমিট দিলেই হবে। এগ্রিটা করে নিয়ে আর কি, হ্যাঁ। তাহলে মোটামুটি আমরা প্রিন্ট করব না, কমপ্লিট। এই মোটামুটি কন্টিনিউ। তাহলে হচ্ছে আমরা, এটা আমাদের ইজ ইউর অর্গানাইজেশন অ্যাডভার্টাইজার এজেন্সি, আমরা হচ্ছে নো, এজেন্সি না। আমরা কি ডিরেক্ট পে করব? হ্যাঁ, আমরা ডিরেক্ট পে করতে চাই। সাবমিট। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল আর কি, ঠিক আছে স্যার। এখানে আসলে আরো অনেক কথা আছে, নেক্সট ক্লাসে বলবো। আজকে শুধু অ্যাকাউন্টটা, কারণ এই অ্যাকাউন্টটা না থাকলে আমরা আসলে প্র্যাকটিস করতে পারবো, সবার যেহেতু ক্রেডিট কার্ড নাই। তো এইভাবে করে ফেলেন আর কি, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এইটুকুই থাকি, নেক্সট ক্লাসে আরো পড়ালেখা করবো না। আপনাদের হোমওয়ার্ক হবে ক্লাস 02 হোম ওয়ার্ক 02, কিচ্ছু না, জাস্ট ওয়াচ দিস ভিডিও মিনিমাম 3 টাইমস দেখবেন, প্রত্যেকটা কথা অ্যান্ড রিয়েলাইজ ইট, প্রত্যেকটা কথা রিয়েলাইজ করুন, বোঝার চেষ্টা করুন। 2 নাম্বার, ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এতটুকু করলে আমি খুব খুশি হব, ঠিক আছে স্যার। কারো কোনো কথা আছে? না থাকলে বিদায়। হ্যালো। বস একটা স্যার আমাদের যাদের অ্যাড বস অ্যাকাউন্ট আছে করা আছে তারাও কি অ্যাড অ্যাকাউন্ট যদি করতে হবে? করা থাকে তাহলে কোনো সমস্যা নেই। বস অধিকাংশ বস রিজেক্ট করে দেবে, কারেন্সি অ্যাকাউন্ট ক্রেডিট ক্রিয়েট করতে দেয় না সেক্ষেত্রে। অধিকাংশ রিজেক্ট করবে না, রিজেক্ট করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। এক, যদি না থাকে, যাদের আছে ওদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বলবেন যে ভাই গ্রুপে আমার একটা অ্যাক্সেস দাও, যাতে আমি একটু প্র্যাকটিস করতে পারি। আরেকটা জিনিস হলো যে আহ কি যেন একটা বলতে গেলাম, ভুলে গেলাম। আচ্ছা, যেটা বলতে গেলাম সেটা হলো, যখন আপনারা আসলে রিয়েল টাইম কাজ করবেন, অফ করে দেন, মানে কথা বলে আবার আনমিউট করে দেন। এতটুকু ভদ্রতাকে শেখেননি নাকি এতটুকু শিখতে হবে? আচ্ছা, বিষয়টা হলো যে এই অ্যাকাউন্ট আসলে কোনোদিনও আপনারা ক্রিয়েট করতে হবে না, বাট জীবনে একবার এক্সপিরিয়েন্স করা ভালো। যাদের আছে তাদের তো আছেই, যাদের নেই, যারা একদম নতুন, তারা একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এটা সাসপেন্ড করবে আর কি, সাসপেন্ড ওকে বস। প্র্যাকটিস চালিয়ে যেতে পারবো, ঠিক আছে স্যার। এই হলো ব্যাপার আর কি, তাছাড়া কিছু। আর রিয়েল লাইফ কাজ করতে গেলে ক্লায়েন্ট এগুলো করাই থাকে। ওই আজ থেকে 4-5 বছর আগে যখন আমরা কাজ করতাম তখন করে দিতে হতো আর কি, ক্লায়েন্ট বুঝতোই না গুগল অ্যাডস। দ্যাটস দ্য থিং, ঠিক আছে স্যার। এই ওকে বস। স্যার আর একটা প্রশ্ন ছিল আমার। স্যার একটা কার্ড দিয়ে কি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? হ্যাঁ, ক্রিয়েট করা যাবে, শুধু স্বভাব চরিত্রটা ভালো থাকলে হবে, টাকা পয়সা গুগলে ঠিকঠাক দিয়ে দিতে হবে। এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। ওকে ওকে বস। ওকে স্যার। বস ডুয়েল কারেন্সি রেডট পের কার্ড যেটা আছে ওইটা যদি থাকে তাহলে কি বাংলাদেশ রিজন দিয়ে খুলতে পারবো নাকি থাকার পরেও ইন্ডিয়ান রিজন দিয়েই খুলবো? ভাই আপনি যদি খুলে ফেলতে পারেন তাহলে সময় নেই, যাদের নাই তাদের জন্য বললাম এটা। এ আচ্ছা পারবেন আচ্ছা প্রশ্নই পারবেন, আসে না। আপনার কার্ড থাকলে পারবেন। এই আচ্ছা প্রশ্নটাই তো আসে না। আমি তো প্রথমে বলে এলাম যে যাদের নাই, সবার তো নাই, তারা এইভাবে খুলবেন, না হলে যাদের আছে সেভাবে খুলবেন। ভাই গ্রুপে কি SW কে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে সাবমিট করব? করে দিয়েন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইটার একটা স্ক্রিনশট নিলেই হবে, এখানে এসে
টোটালটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে সাবমিট করে দেবেন। ঠিক আছে ভাই। ওকে বস। যারা স্যার করবেন ক্রেডিট না কার্ডটা কি তারা করবেন না, ইন্টারন্যাশনাল হতে হবে নাকি লোকাল হলেও হবে? ম্যাক্সিমাম লোক করবে না। জি বস। স্যার ক্রেডিট কার্ডটা কি ইন্টারন্যাশনাল হতে হবে না লোকাল হলেও হবে? না না, ইন্টারন্যাশনাল হতে হবে, এগুলো নেক্সট ক্লাসে কথা বলবো। পেমেন্ট মেথড নিয়ে কেমনে কি হবে, ইন্টারন্যাশনাল ছাড়া কি হবে নাকি? আপনি টাকা কাটবেন নাকি? জি, থ্যাংক ইউ। বস রিয়েল লাইফ প্রজেক্ট চাই, রিয়েল লাইফ প্রজেক্ট। হ্যাঁ বলেন। বস রিয়েল লাইফ প্রজেক্ট চাই। কি হয়েছে রিয়েল লাইফ প্রজেক্ট? করছি কিন্তু নোট সাপোর্টেড দেখায় ক্রোম ব্রাউজারে। কি কি নট সাপোর্টেড দেখায়? গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনার নোট সাপোর্টেড দেখায় ক্রোম ব্রাউজারে। ব্রাউজারটা বাদ দেন, অন্য ব্রাউজার করেন, আমাদেরটাতে দেখায় না, তার মানে আপনার ব্রাউজারের ইস্যু।